ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাড ম্যানেজারের সেই জায়গা আসলে যেখান থেকে আমরা আমাদের কাজটা শুরু করি, অ্যাডস দেওয়া শুরু করি। আমরা যখন কোনো অ্যাডস সেট আপ করতে যাই, আচ্ছা এখানে তো মেসেজ করুন। আমরা আসলে যেখান থেকে একটা তৈরি করব, এটা প্রথম ধাপটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ চুজ করা। তো আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যদি ফলো করি তাহলে দেখতে পারবো যে আমাদের 11টা অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। আমরা আজকে এখন এই 11টি ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানবো যে কখন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ ইউজ করতে হয়। ঠিক আছে? আর এই ক্যাম্পেইন অবজেক্টিভ যদি আমরা সিলেক্ট করতে যদি ভুল করি তাহলে আমরা রেজাল্টও পাবো ওই রকম। হ্যাঁ, ঠিক আছে। যেমন ধরেন আপনার গোল হচ্ছে একটা, আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করলেন আরেকটা, তখন রেজাল্ট ঠিকই পাবেন কিন্তু আশা অনুরূপ আপনার গোল অনুযায়ী যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না। কারণ এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলা ফেসবুক কর্তৃক ডিজাইনকৃত, অর্থাৎ তারা আগে থেকে রেডি করে রাখছে তাদেরকে বোঝানোর জন্য যে আমার মূল গোল হচ্ছে এটা, আমি এটা চাচ্ছি। ঠিক আছে, যে আমি এই অ্যাড চালানোর পর মূল রেজাল্টটা আমি এটা চাচ্ছি। এখান থেকে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের কি কি ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। প্রত্যেকটাই ইউজ করা হয় মোটামুটি মানে বিজনেসের ধরন অনুযায়ী, মানে যার বিজনেসের ধরন যেরকম তার চাহিদা অনুযায়ী সেইখান থেকে এটা ইউজ করতে পারে। এবং প্রত্যেকটা বিজনেসেরই, ওকে এখানে কি দেখাচ্ছে, আচ্ছা আমি অন্য একটা থেকে দেখাই। ব্র্যান্ডের কি দেখাই, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাকিব কই এখন? লেট হলো যে জয়েন করতে? আমি সেই জি আজকে দেখি লেট হলো ক্লাসে জয়েন করতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই বাজারে ছিলাম আমি। ও আচ্ছা, কালকের ক্লাসে যে আমরা যা যা শিখলাম দেখলাম এগুলোতে কি কোনো প্রবলেম আছে? ভাইয়া আমি ট্রাই করছিলাম কিন্তু আহ, তার আরেকটা ওপেন তার- করার সময় ঠিক তখন তারপর বলছিলাম সবাই যাতে আমাকে ইমেল পাঠায়, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর জিমেল সিগনেচার অ্যাড করার পর আমাকে যাতে সবাই মেইল করে। কেউ তো করলো না, কি ব্যাপার? হ্যাঁ, আরেকটা পেজ আমি আমি হ্যাঁ হ্যাঁ, তখন ফেসবুক লিঙ্কটা যখন কপি করে ওই লিঙ্কে পেস্ট করব তখন ওই পেজটা থেকে সাকিবের কথা ভেঙে ভেঙে আসে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। করি পেজটা আবার সাকিব এখানে চ্যাটিং এ দিতে পারো, এখানে চ্যাট করার জন্য একটা বক্স আছে, এখানে চ্যাট বক্সে দিতে পারো আমাদের এখানে। হ্যালো, আর বাকিদের কি হ্যালো। অবস্থা? কালকে যে হোমওয়ার্ক দিলাম, এই কেউ তো আমাকে মেইল করলেন না, এই যে নাহিদ ভাই, এই নাইম, হ্যাঁ সাইদুল ভাই। ভাইয়া ভাইয়া ওইটা অ্যাড করতে পারি নাই। কোনটা অ্যাড করতে পারেন নাই? ওই যে কি বলে যে ওই যে সিগনেচার মানে দেওয়া ইমেল দেওয়া ইমেল সিগনেচার জি ভাইয়া। পারেন নাই কেন? কোন জায়গায় আটকাইছেন? আমাকে তো একবার বলেন নাই যে ভাই আমি এই জায়গায় আটকাইছি। হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপে বলেন নাই। তারপরে ফেসবুকে গ্রুপ আছে, গ্রুপে তো আস করেন নাই যে আচ্ছা ভাই, আমার। ক্লাস শেষে আমি বলি, হ্যাঁ আপনি ক্লাস করতে পারেন, ক্লাস বলি। হ্যাঁ হ্যাঁ, ভাই, ক্লাস শেষে আমি প্রবলেমটা বলি, এখন আপনি আপাতত ক্লাস করেন। রাখি। আচ্ছা। ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায় নাকি? এত স্লো হয়ে গেল।
কি ব্যাপার এত স্লো? একলা একজন মানুষ 15 Mbps ওয়াইফাই, এরপর এরকম করতেছে। হুম, আচ্ছা আমি এখান থেকেই দেখাই। অ্যাড ম্যানেজারটা লোড নিচ্ছে। আমরা যখন ক্রিয়েটে ক্লিক করব তখন আমরা এই 11টা ক্যাম্পেইন অবজেক্টিভ পাবো। প্রথমে হচ্ছে এদিকে অ্যাওয়ারনেস, এদিকে হচ্ছে কনসিডারেশন, আর এদিকে হচ্ছে কনভার্সনের ভিতরে আরো 3টা, এদিকে হচ্ছে 2টা। তো এরকম টোটাল 11টা ক্যাম্পেইন অবজেক্টিভ পাবো, যেগুলো আমরা আমাদের অ্যাডস ক্রিয়েট করার আগে আমরা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেন আমাদের অ্যাডসেটস এবং অ্যাডসের দিকে আগাতে হবে। এগুলো সিলেক্ট করা ছাড়া আমরা আসলে ক্যাম্পেইন স্টার্ট করতে পারবো না বা অ্যাডস তৈরি করতে পারবো না। তো অ্যাওয়ারনেসের ভিতরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ, এই দুটি ক্যাম্পেইন অবজেক্টিভ কখন ইউজ করা হয়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখন প্রশ্ন। আচ্ছা, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তখনই ইউজ করা হয়, ধরেন কোনো একটা কোম্পানি মাত্র মানে এস্টাবলিশড হয়েছে, কিছুদিন হয়েছে, সেটা এখন স্টার্ট করবে আর কি, এবং মাত্র তৈরি করছে কোম্পানিটা। এখন এটার অ্যাওয়ারনেস দরকার, হ্যাঁ, এটার মানে পরিচিতি দরকার, যাতে এই একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, যে ধরেন অ্যাপল নামের একটা ব্র্যান্ড, যখন অ্যাপল কেউ চিনতো না, অ্যাপল নামের একটা ব্র্যান্ড আছে, ধরেন কোনো এক সময় এটা কেউ জানতো না, তো অ্যাপল যখন তার ব্র্যান্ডটা তৈরি করলো এবং তারা তাদের প্রোডাক্ট লঞ্চ করবে, তো তখন প্রোডাক্ট লঞ্চের আগেই তারা চাচ্ছে যে তাদের যে একটা ব্র্যান্ড আছে অ্যাপল নামে, সেটা যাতে সবার মুখে মুখে থাকে এবং সবাই যাতে চিনে। তো এই উদ্দেশ্যে যখন তারা কোনো একটা ক্যাম্পেইন রান করলো বা ক্যাম্পেইন স্টার্ট করতে বা করেছিল, সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হতে পারে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কখন ইউজ করা হয়? যখন আমরা কোনো একটা কোম্পানির ব্র্যান্ডটাকে প্রচার করতে চাই, যেমন যাতে কোনো একজন মানুষের মুখে বা সব মানুষের মুখে মুখে আমাদের যে ব্র্যান্ডটা আমরা লঞ্চ করব বা যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সামনে লঞ্চ করব, সেই ব্র্যান্ডটা যাতে সবার মুখে মুখে থাকে। বুঝতে পারছেন? যেমন কোকা কোলা একটা ব্র্যান্ড, দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইউটিউবে, গুগলে, তারপরে টেলিভিশনে আমরা দেখে থাকি। হ্যাঁ, তারপরে আরো অনেক ব্র্যান্ড আছে, মানে বলা বাহিরে, সবগুলা ব্র্যান্ডে আমরা কোনো না কোনো জায়গায় অ্যাডস দেখে থাকি। হ্যাঁ, তো সব ব্র্যান্ডের অ্যাডস থেকে এমনটা হয় না যে তারা সেলস চাচ্ছে, তারা অনেক সময় অনেকে চায় যে অন্তত তাদের নামটা যাতে মানুষের মুখে মুখে থাকে। যেমন উদাহরণস্বরূপ হতে পারে, যেমন আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি বা 26শে মার্চ, হ্যাঁ, এরকম স্পেশাল ডে যেগুলো, ওই ডে গুলোতে দেখা যায় যে ওয়ালটন বা যমুনা বা এরকম আরো যে বাংলাদেশি যে ব্র্যান্ড গুলো আছে, দেখা যায় তারা এই যে যেমন 21শে ফেব্রুয়ারিতে ভাষা নিয়ে অনেক ডকুমেন্টারি তৈরি করে, অথবা ছোট ছোট অ্যাডস তৈরি করে, যেগুলো খুব ইমোশনাল হয়ে থাকে। তো এই অ্যাডস গুলোতে আসলে তাদের মানে তারা কি চাচ্ছে, এই অ্যাডস গুলোতে তাদের গোল হচ্ছে শুধু মানুষ যাতে জানে যে যমুনা বা ওয়ালটন নামের একটা ব্র্যান্ড তারা 21শে ফেব্রুয়ারি উদযাপন করতেছে, বা এটাকে ডেডিকেট করে কোনো একটা ক্যাম্পেইন তারা লঞ্চ করছে বা তারা এটা পালন করতেছে। ঠিক আছে, এটা যাতে সবার মানুষের মাথায় মাথায় থাকে যে ও এটা তো যমুনা ব্র্যান্ড, বা ও এটা তো ওয়ালটন কোম্পানি এই অ্যাডসটা দিছে। তো ওই অ্যাডস এর মধ্যে কিন্তু তার কোনো গোল থাকে না এরকম যে সে ওয়ালটনের প্রোডাক্ট সেল করবে বা যমুনা ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সেল করবে। সে চায় তার ওয়ালটন বা এই যে যমুনা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা যাতে সবার মুখে মুখে থাকে এবং সবাই যাতে এটা দেখে। ঠিক আছে, এটাই মূলত একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদাহরণ হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ মোটামুটি সিমিলার, বাট রিচটা হচ্ছে তখনই কেউ ইউজ করে যখন কারো গোল থাকে যে এরকমটা যে মানে কোনো সেলস দরকার নাই, কোনো এঙ্গেজমেন্ট দরকার নাই,
যত বেশি পরিমাণ লোকের কাছে তার অ্যাডসটা পৌঁছানো যায় ততই তার লাভ। এরকমটা যদি কারো গোল থাকে কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের, যে না আমার গোল হচ্ছে আমি অ্যাজ মাস পসিবল পার্সনদের সামনে আমার অ্যাডটা আমি পৌঁছাবো, ঠিক আছে, এরকম যদি কোনো গোল থাকে তাহলে সেটা রিচ দিতে পারেন। আর রিচ সম্পর্কে আমরা অলরেডি গত ক্লাসে শিখলাম যে রিচ বিষয়টা কি, ঠিক আছে। আচ্ছা, তারপর কনসিডারেশনের ভিতরে আছে আমাদের ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল। ট্রাফিকটা আসলে কখন ইউজ করা হয়? ট্রাফিকটা ইউজ করা হয় তখনই যখন কোনো কোম্পানি ওনার চাচ্ছে ভ্যালুয়েবল ট্রাফিক বা ভিজিটর তার ওয়েবসাইটে সেন্ড করতে। তার ওয়েবসাইটে যাওয়ার পর ওই ভিজিটরদের কোনো ইনফরমেশন সাবমিট করবে, অথবা তারা কোনো বাটনে ক্লিক করে কোনো একটা অ্যাকশন নেবে, অথবা কোনো কিছু কিনবে। এই ধরনের ভিজিটর যারা, তাদেরকে কোনো ওয়েবসাইটে পাঠাতে হলে আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা ইউজ করতে পারি, ঠিক আছে। যে রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা দিব, তখন কিন্তু এই ক্যাম্পেইনের গোল থেকে ফেসবুক বুঝে নেবে যে তার দরকার বেশি বেশি মানুষের সামনে পৌঁছানো। কেউ ক্লিক করলো কিনা বা সেল হলো কিনা সেটা তাদের লক্ষ্য না, তখন তারা ওই রকম মানুষদের কাছেই পৌঁছায়। মানে তারা তাদের সিস্টেমটাকে এমন করে নেয় যে মানে সব ধরনের লোকের কাছেই পৌঁছায়। কারণ কি, তখন তাদের কাছে এটা ম্যাটার করে না যে ওই পার্সনটা কত ভ্যালুয়েবল ওই ক্যাম্পেইনের জন্য। আর যখন আপনি ট্রাফিক ক্যাম্পেইন দিবেন, তখন কিন্তু তারা চিন্তা করে যে না, সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেয় নাই, রিচ দেয় নাই, ট্রাফিক এই কারণে সিলেক্ট করছে যে সে চাচ্ছে ভ্যালুয়েবল পার্সন যারা যারা আসলে ওয়েবসাইটে কোনো অ্যাকশন নেবে তাদেরকে চাচ্ছে ওই অ্যাডভার্টাইজার, ঠিক আছে। তখন তারা ওই ধরনের পার্সনদের কাছে একটা পৌঁছাবে যারা আসলে বেশিরভাগ এরকমটা মানে কনভার্ট হয়। কনভার্ট মিন্স মানে কোনো একটা অ্যাডস দেখার পর সে ল্যান্ডিং পেজে যায়, অথবা ওয়েবসাইট ভিজিট করে কোনো কিছু কিনে, অথবা কোনো একটা অ্যাকশন নেয়, ঠিক আছে। তখন হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। আচ্ছা, এঙ্গেজমেন্ট আমরা কখন ইউজ করব? আসলো ক্রিয়েট, ওকে ওকে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ আমরা বুঝলাম, ট্রাফিকটা একটু বুঝলাম, এঙ্গেজমেন্ট তো আমরা কত ক্লাসে শিখলাম যে কোনো একটা পার্সনের সামনে যখন কোনো অ্যাডস বা কোনো পোস্ট পৌঁছানোর পর সে যদি কোনো অ্যাকশন নেয় ওই পোস্টের বা ওই অ্যাডসের প্রতি, তখন ওইটা হচ্ছে একটা এঙ্গেজমেন্ট। তো এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি চায় যে তার পোস্টের মধ্যে অনেক অনেক কমেন্টস থাকবে, অনেক অনেক শেয়ার থাকবে, অনেক অনেক লাইক বা রিয়াকশন থাকবে তার পোস্টের মধ্যে, সে যদি এটা চায় তাহলে সে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করতে পারে, ঠিক আছে। এইরকমটা যদি কারো কোনো গোল থাকে আর কি অ্যাডস দেওয়ার জন্য। তারপরে হচ্ছে অ্যাপ ইনস্টল। এটা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার বা অ্যাপলের অ্যাপ ডিজাইন করে যারা বা ক্রিয়েট করে যারা, তারা যদি চায় যে তাদের অ্যাপসগুলা প্রমোট করবে ফেসবুকে এবং ইনস্টাগ্রাম অ্যাডস এর মাধ্যমে, তখন তারা অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে। এখান থেকে গোল হিসাবে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারে। অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন সিলেক্ট করার পর এখানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল স্টোরের দুইটা ফাংশন থাকে, যেখান থেকে তারা চাইলে তাদের অ্যাপটাকে লিংক করে দিতে পারে। আর যখন কোনো ভিজিটর তাদের অ্যাডস দেখবে, তখন ইনস্টলে ক্লিক করলে ডিরেক্টলি তাদেরকে ওই অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরের অ্যাপ ইনস্টল করার পেজে নিয়ে যাবে। অথবা সে যদি চায় যে আলাদাভাবে তার কোনো একটা ওয়েবসাইটে সেই ইনস্টলেশনের প্রসেসিংটা রাখবে, সেক্ষেত্রে সে ওইখানেও নিতে পারে। তো এটা আলাদাভাবে অ্যাপ প্রমোটের জন্যই ডিজাইন করা হয়েছে এই অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন অবজেক্টিভ, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে ভিডিও ভিউজ, হ্যাঁ, ধরেন আপনার ইউটিউবের ভিডিওর জন্য আপনার ভিউজ প্রয়োজন, বা আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন, হ্যাঁ, অথবা চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে অনেক ধরনের ভিডিও আছে, আপনি একজন মানে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুকের মাধ্যমে আপনার মনিটাইজেশন ইন ফিউচারে অন করবেন, বা আপনার ফেসবুকের ভিডিওর মধ্যে অনেক ভিউজ আপনার প্রয়োজন হচ্ছে, মানে যে কোনো ধরনের ভিডিওর মধ্যে ভিউজ নিতে চাইলে আপনি ভিডিও ভিউজ ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে এই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করার মানে এই হচ্ছে যে ফেসবুক অবশ্যই জানে কে কোন ধরনের পার্সন, কে ওয়েবসাইটে যেতে পছন্দ করে, কে এঙ্গেজড হইতে পছন্দ করে, কারা কারা অ্যাপ ইনস্টল করতে পছন্দ করে, কে কে ভিডিও দেখতে বেশি পছন্দ করে।
সব ডাটাই কিন্তু ফেসবুকের কাছে আছে। সো ভিডিও ভিউজ ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করার মানে হচ্ছে এটা, মানে ফেসবুকের পক্ষ থেকে তারা বুঝে নিল যে সে তো ভিডিও ভিউজ চাচ্ছে, তাহলে যারা বেশি বেশি ভিডিও দেখতে পছন্দ করে ফেসবুকে তাদেরকে আমরা টার্গেট করে অ্যাডসটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। অ্যাপ ইনস্টল দেওয়ার পর তখন তারা বুঝে নেবে যে ও সে তো তার অ্যাপ প্রমোট করতে আসছে, তাহলে যারা যারা ফেসবুকে বা বিভিন্ন ইয়া থেকে অ্যাপস দেখার পরই সেটা ইনস্টল করতে পছন্দ করে বা টেস্ট করতে পছন্দ করে, ওই রিলেটেড পার্সনদের কাছে পৌঁছাবো। তাহলে এই যে গোলগুলা, তাহলে আমরা এই গোলগুলা কি বুঝলাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে চুজ করতে হবে যে আমাদের ক্যাম্পেইন স্টার্ট করার আগেই ক্যাম্পেইন অবজেক্টিভটা আমাদের ভালোভাবে বুঝে চুজ করতে হবে যে আমাদের গোলটা আসলে কি। এরপর হচ্ছে এখানে লিড জেনারেশন অবজেক্টিভ। এটা আসলে হচ্ছে কি, আমরা যদি কখনো চাই যে এরকম যে কোনো পার্সনের কোনো তথ্য যদি আমরা জেনারেট করতে চাই, লাইক কোনো একটা সামনে কোনো একটা আপনি প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামে কোন কোন পার্সন আসবে বা কে কে আসবে না, ঠিক আছে, এরকমটা যদি চান যে কে যারা যারা আসবে তারা তাদের ইনফরমেশন সাবমিট করবে, সাবমিট করলে আপনি যোগাযোগ করে তাদের সিট কনফার্ম করবেন, এরকম যদি হয় আপনি লিড জেনারেশনের একটা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে পারেন। বা ধরেন যে আপনি সামনে অনলাইনে একটা কোর্স লঞ্চ করছেন, হ্যাঁ, বা অফলাইনে একটা কোর্স লঞ্চ করছেন, এখন আপনি চাচ্ছেন যে যারা যারা এখানে কোর্স করতে ইচ্ছুক তারা তারা মানে তারা তাদের ইনফরমেশন সাবমিট করুক আপনার লিডের মধ্যে, মানে লিড ফর্মের মধ্যে। তখন যদি আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন চুজ করেন, যে কোনো পার্সন ওই অ্যাডস থেকে ফেসবুকের মধ্যে তথ্য দিতে পারবে, তাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি, জিপ কোড, অনেক ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, সেখানে তারা ওগুলোর আনসার দিতে পারবে এবং সেগুলো আপনি একটা এক্সেল সিটে আপনি এটাকে ইয়ে করতে পারেন, এক্সপোর্ট করে তারপর তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের সিট কনফার্ম করতে পারবেন। অর্থাৎ লিড জেনারেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে ভিজিটরদের তথ্য সন্ধান করা হয় এবং তথ্য সংগ্রহ করা হয়, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা একটা জিনিস অ্যাড করে রাখি যে এখানে আমরা লিড জেনারেশনটা একটু অ্যাড করে রাখি। লিড জেনারেশন, তো লিড জেনারেশনটা শুধু যে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ সেটা না, লিড জেনারেশন অনেক ধরনের সিস্টেম আছে। যেমন আপনি ম্যানুয়ালি কোনো লিড জেনারেশনের কাজ করতে পারেন, হ্যাঁ, অনেকেই আছে ফাইবারে বা আপওয়ার্কে লিড জেনারেশন কাজ করতেছে, সেগুলো হচ্ছে অন্য আরেকটা প্রসেস, যেটা হচ্ছে কি আপনার বিভিন্ন টুলসের মাধ্যমে গুগল করে, গুগল অ্যাডভান্স সার্চ টার্মের মাধ্যমে গুগল থেকে, লিঙ্কডইন থেকে, তারপর ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে লিড কালেকশন করা হয়। লিড বলতে কি, তখন ফ্রিল্যান্সারের কাজ হয় সে বিভিন্ন টুলসের মাধ্যমে নির্দিষ্ট কোনো পার্সনের তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। আর এইখানে যেটা আমরা শিখতেছি ফেসবুক আচ্ছা, লিড জেনারেশন বাই ফেসবুক অ্যাডস, এই জিনিসটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে লিড জেনারেশন করতে পারবেন, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। অর্থাৎ লিড জেনারেশন অবজেক্টিভ যখন সিলেক্ট করবেন তখন আপনি স্টেপ বাই স্টেপ লাস্টের দিকে গেলে, অ্যাডস এর সেকশনে গেলে দেখবেন যে একটা ফর্ম তৈরি করার অপশন থাকে, যেখানে ফর্মের মধ্যে আপনি ভিজিটরদের তথ্য চাইতে পারেন, ঠিক আছে, এবং যে যে ভিজিটর আপনার ওই প্রোগ্রামে ইন্টারেস্টেড তারা ওইখানে তথ্য জমা দিতে পারবে এবং সেই তথ্য জমা দেওয়া তথ্য আপনি নির্দিষ্ট একটা জায়গা থেকে কালেক্ট করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটাই হচ্ছে ফেসবুকের মাধ্যমে মানে লিড জেনারেশনের প্রসেসটা। আমরা এগুলো পরে বিস্তারিত প্রত্যেকটা ক্যাম্পেইনের আলাদা আলাদা তৈরি করা শিখবো আর কি, কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে মেসেজের যে অপশনটা, সেটা মেসেজের অপশনটা হচ্ছে আপনি যদি চান যে আপনাকে কেউ ইনবক্সে মেসেজ করুক, মানে আপনার ফেসবুক পেজে ইনবক্সে অনেক অনেক মেসেজ আসুক, ঠিক আছে, আপনি চাচ্ছেন মেসেঞ্জারে আপনার ভিজিটরদেরকে আনার জন্য, কোনো প্রোডাক্ট সেল করার জন্য অথবা কোনো সার্ভিস সেল করার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি মেসেজেস ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন। এটার পরিবর্তে আপনি ট্রাফিকটাও সিলেক্ট করতে পারেন, কারণ ট্রাফিকের ভিতরেও মেসেঞ্জারে পাঠানোর একটা অপশন থাকে। অর্থাৎ ট্রাফিকটা আপনি কোথায় নেবেন, আপনি ট্রাফিকটা হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিতে পারেন, মেসেঞ্জারে নিতে পারেন, আপনাকে কেউ কল করবে এরকমটা করতে পারেন, এবং আপনার ওয়েবসাইটও সেটা নিতে পারেন, ঠিক আছে। অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়ের মাধ্যমে আপনি এটা করতে পারেন ট্রাফিকেরটা।
সো ট্রাফিকের ভিতরেও যে মেসেজের অপশন আছে সেটাও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আবার আলাদাভাবে যদি আপনার স্পেশালি কোনো গোল থাকে যে না শুধু মেসেজই আপনার দরকার, ঠিক আছে, যারা যারা মেসেজ করতে পছন্দ করে তাদেরকে আপনার দরকার, তাহলে আপনি মেসেজটা অবশ্যই সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে আছে কনভার্সন। কনভার্সনের মধ্যে তিনটা অপশন আছে, তিনটার মধ্যে একটা হচ্ছে স্টোর ট্রাফিক। হ্যাঁ, ধরেন আপনার কোনো অফলাইনে কোনো শপ, আপনার ধরেন আপনার এলাকায় বা আপনার শহরে কোনো একটা দোকান শপ আপনি ওপেন করছেন বা সামনে ওপেন করতেছেন, ইন ফিউচারে ধরেন সামনের 1 তারিখে আপনি একটা স্টোর ওপেন করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি স্টোর ট্রাফিক অ্যাডস দিতে পারেন আপনার আশেপাশে যে লোকজন আছে, আপনার ফিজিক্যাল যে স্টোর আছে সেটাতে আপনি ইনভাইট করার জন্য। এরকম যদি কোনো গোল থাকে সেক্ষেত্রে আপনি স্টোর ট্রাফিক দিতে পারেন, অর্থাৎ আপনার ফিজিক্যাল স্টোরে ট্রাফিক নেওয়ার জন্য আপনি স্টোর ট্রাফিকটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ক্যাটালগ সেলস। তো ক্যাটালগ সেলস এর আগে আমাদের বুঝতে হবে আসলে ক্যাটালগ বিষয়টা কি। ঠিক আছে, ক্যাটালগ বিষয়টা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ফেসবুকে আপনি কি করতে পারেন, ওই যে প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্টের সমষ্টি নিয়ে একটা ক্যাটালগ আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, ধরেন আমরা গত ক্লাসে একটু জানছিলাম যে ধরেন উদাহরণ দিয়েছিলাম আমি, ধরেন আপনার একটা স্টোর আছে, ই কমার্স স্টোর। স্টোরের মধ্যে ধরেন জেন্টস এর প্রোডাক্ট আছে, আবার ফিমেলসদের প্রোডাক্ট আছে, আবার কিডসদের প্রোডাক্ট আছে। ঠিক আছে, তো আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্টকে ক্যাটাগরাইজ করেন, অর্থাৎ জেন্টসের প্রোডাক্টগুলো যদি একটা ক্যাটাগরিতে রাখেন, কিডসদের জন্য একটা ক্যাটাগরি এবং ফিমেলদের জন্য একটা ক্যাটাগরি, তাহলে এই যে প্রত্যেকটা ক্যাটাগরিকে আপনি একটা সমষ্টিতে নিলে একটা ক্যাটালগ তৈরি করতে পারবেন। ঠিক আছে, বা এই প্রত্যেকটা ক্যাটাগরিকে আলাদা আলাদা আপনি ক্যাটালগ নামে আখ্যায়িত করতে পারেন ফেসবুকের ভাষায়। আমরা এগুলো পরবর্তীতে আবার দেখবো যে আসলে ক্যাটালগটা কি বা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে আপনি ক্যাটালগ তৈরি করে সেট আপ করতে পারেন। ঠিক আছে, ওই ক্যাটালগ থেকে আপনি সেলস জেনারেট করতে চাইলে ক্যাটালগ সেলস অ্যাড দিতে পারেন বা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে পারেন। এটা যখন সিলেক্ট করে আপনি কন্টিনিউ করবেন, লাস্ট স্টেপে গেলে ওইখানে আপনি অটোমেটিক ডাইনামিক্যালি মানে আপনি অ্যাডসটা সেট আপ করতে পারবেন। আপনার ক্যাটালগের মধ্যে যে প্রোডাক্টগুলো থাকবে ওইগুলো অটোমেটিক অ্যাডস এর মধ্যে শো করাতে পারবেন। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের অ্যাডস বলতে পারেন ক্যাম্পেইন অবজেক্টিভ। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে কনভার্সন। ঠিক আছে, কনভার্সন এটার মানে কি? কনভার্সন বলতে কি বোঝায়? কনভার্সন বলতে মানে একটা জায়গা থেকে আরেকটা মানে এক মানে আপনি এক রকমের ছিলেন, সেখান থেকে অন্য আরেকটা ধরনের রূপান্তরিত হওয়াই হচ্ছে কনভার্সন, আমরা যেটাকে বুঝি। তো কনভার্সন ক্যাম্পেইন আপনি কখন সিলেক্ট করবেন? ধরেন আপনার একটা ই কমার্স স্টোর, আপনি যত বেশি পরিমাণ সেলস পাওয়া যায় আপনার গোলটাই হচ্ছে সেটা, মানে আপনি চাচ্ছেন হিউজ পরিমাণ সেলস যাতে আপনি জেনারেট করতে পারেন আপনার অ্যাডস থেকে। ঠিক আছে, এবং তখন আপনি কনভার্সন ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারেন, কারণ ফেসবুক তখন ওই ধরনের লোকের কাছে পৌঁছাবে যারা আসলে কনভার্টিভ পারসন বা কনভার্ট হয়ে থাকে। হ্যাঁ, মানে ধরেন ভিজিটর ছিল, ভিজিটর থেকে কাস্টমারে রূপান্তরিত হয়েছে, ওই রকম কনভার্ট হয় যে পার্সন যারা, তাদের সামনে অ্যাডসটা শো করাবে। এবং খুব ভ্যালুয়েবল পার্সন যারা, যারা খুব অ্যাডভান্স লেভেলের পার্সন, তাদের কাছেই তারা এই অ্যাডসটা শো করাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কনভার্সন ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটাতে আসলে আমরা বেশি পরিমাণে সেল জেনারেট করতে চাইলে ইউজ করতে পারি, এবং এটা বেশিরভাগ স্যার কনভার্সন এটা আবার একটু বলেন প্লিজ। এখানে যতগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, আমরা যখন ক্লায়েন্টদের কাজ করব তখন সব থেকে বেশি এটাই আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, এই যে কনভার্সন ক্যাম্পেইন, এখানে তারা কি লিখছে দেখেন, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু টেক অ্যাকশন such as buying something or calling you from your website। হ্যাঁ, এখানে তারা যে কথাটা বুঝাইছে আমি এই কথাটাই বলছি আপনাদেরকে জাস্ট বাংলায়। ঠিক আছে, মানে কনভার্সন মানে ক্যাম্পেইনটা হচ্ছে ওই ক্যাম্পেইন যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি চাচ্ছেন ভিজিটর আপনার ওয়েবসাইটে যাক, যাওয়ার পরে কোনো একটা প্রোডাক্ট কিনুক, অথবা আপনাকে আপনার ওয়েবসাইট থেকে কল করুক, অথবা আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো তথ্য জমা দিক যাতে আপনি তাকে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ কনভার্সন ক্যাম্পেইন তখনই সিলেক্ট করবেন যখন আপনার গোল থাকবে কেউ আপনাকে ওয়েবসাইটে গিয়ে তথ্য জমা দিক, কেউ আপনাকে ওয়েবসাইট থেকে কল করুক, কেউ আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে সে কোনো একটা প্রোডাক্ট কিনুক, অথবা অন্তত একটু বাটনে ক্লিক করে বাস্কেটে রেখে দিক। এরকমটা যদি আপনার কোনো গোল হয় সেক্ষেত্রে আপনি কনভার্সনটা ইউজ করতে পারেন। আর এটা মূলত বেশিরভাগ ই কমার্স ওয়েবসাইটের জন্য করা হয়। নর্মালি যদি আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে তখন কিন্তু বেশিরভাগ মানুষ ট্রাফিক বা এঙ্গেজমেন্ট বা
অন্যান্য যে ক্যাম্পেইন অবজেক্টিভ এগুলো সিলেক্ট করে থাকে। আর কনভার্সনটা তখনই সিলেক্ট করে যখন কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে বা ই কমার্স স্টোর থাকে যেটাতে মানুষ তার প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, ওই রকম কোনো গোল নিয়ে আসলে কনভার্সন ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করা হয়। আর আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব এবং ক্লায়েন্টদের কাজ করব, বেশিরভাগ ক্লায়েন্টই আসবে তারা তাদের প্রোডাক্টের সেল চায়, ঠিক আছে? মানে কোনো ড্রপশিপারও আসতে পারে অথবা কোনো অথেন্টিক বিজনেস ওনারও আসতে পারে আপনার কাছে তার কোম্পানির বা তার প্রোডাক্ট সেল করার জন্য। সেক্ষেত্রে আপনাকে বেশিরভাগ সময় কনভার্সন ক্যাম্পেইনটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমাদের কাছে অনেক ধরনের ক্লায়েন্ট আসতে পারে ইন ফিউচারে, যেমন রিয়েল এস্টেট ব্রোকার আসতে পারে, রিলেটর আসতে পারে, তারপরে ড্রপশিপার আসতে পারে, কোনো কনসালটেন্ট আসতে পারে, ডেন্টিস্ট আসতে পারে, তারপরে মোটিভেশনাল স্পিকার আসতে পারে, ঠিক আছে? তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ আসতে পারে আপনার কাছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের পার্সন তাদের বিজনেসকে গ্রো করার জন্য ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমাদের কাছে আসতে পারে। এখন আমরা কি তাকে জিজ্ঞেস করব যে আপনার আপনার গোলটা কি? আমরা কি এটা জিজ্ঞেস করবো তাহলে, নাকি আমরা নিজেরা বুঝে নিতে হবে? এটা বলেন। হ্যালো, নিজেরাই বুঝে নিতে হবে। নিজেরা বুঝে নিতে হবে, কারণ সে আমাদের কাছে আসছে এই কারণে সে মানে বুঝতেছে না আসলে তার জন্য কোনটা পারফেক্ট হবে। সে বুঝে না দেখেই আমাদের কাছে আসে। এখন আমরা যদি তাকে বলি যে তোমার ক্যাম্পেইন অবজেক্টিভ কি দিব, কি হতে পারে, তখন তো আর সে বুঝে নেবে যে আমরা কতটুকু মানে এক্সপার্ট এই সেক্টরে। আমরা তার বিজনেসটা সম্পর্কে আহ, অনেকক্ষণ সময় নিয়ে রিসার্চ করতে হবে আসলে সে পার্সনটা কে, তার বিজনেসটা আসলে কি, তার কি এগুলা কোনো প্রোডাক্ট নাকি কোনো এক ধরনের সার্ভিস, নাকি কোনো অনলাইন মানে কোর্সের কোনো একটা প্রোগ্রাম হতে পারে, বা আরো অনেক ধরনের মানে বিজনেস হতে পারে। তা আমাদের বুঝতে হবে সে আসলে মানে তার কি আসলে দরকারটা, ঠিক আছে? তার দরকার বুঝে আমাদেরকে এখান থেকে মাথা খাটিয়ে আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। বুঝাতে পারলাম? হ্যালো, জি ভাই, জি ভাই। স্যার ট্রাফিকটা আরেকবার যদি বুঝাইতেন। ট্রাফিক এবং কনভার্সনের মধ্যে তেমন একটা তফাৎ নেই। ট্রাফিক এবং কনভার্সন দুইটাই আসলে খুব গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন অবজেক্টিভ, এবং এই সবগুলোর মধ্যে এই দুইটাই বেশি ভ্যালুয়েবল। সো ট্রাফিকটা হচ্ছে তখন সিলেক্ট করবেন যখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে বেশি বেশি পরিমাণে ভিজিটর আসুক, ঠিক আছে? বেশি বেশি পরিমাণে ভ্যালুয়েবল ভিজিটর আসুক, আসার পর সে কিনুক বা না কিনুক এটা আপনার ম্যাটার করে না। আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে ভিজিট করুক, ভিজিট করে আপনার ওয়েবসাইটটা দেখুক, তো দেখার পর তার ভালো লাগলে কিনবে, অথবা সে সার্ভিস গুলো দেখবে, অথবা আপনার সাথে যোগাযোগ করবে, বা আপনাকে কল করবে, বা আপনার ওইখানে আপনার ইনফরমেশন সাবমিট করতে পারে, ঠিক আছে? ওইরকমটা করার জন্য আপনি ট্রাফিকটা দিতে পারেন। তো ট্রাফিক এবং কনভার্সন সিমিলার, একটু মেইন তফাৎ হচ্ছে কি, ট্রাফিকের মধ্যে আপনি ক্যাম্পেইন যদি রান করেন সেক্ষেত্রে আপনার পিক্সেল না থাকলেও চলবে, আপনার পিক্সেলের দরকার নেই। আর যখন আপনি কনভার্সন ক্যাম্পেইনটা রান করবেন তখন আপনার পিক্সেল দরকার। এখন হচ্ছে কি পিক্সেলটা কি, তাই না? আচ্ছা, পিক্সেল সম্পর্কে আমরা একটু পরেই জানবো পিক্সেলটা আসলে কি, ফেসবুক পিক্সেল কি। আসলে এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সব থেকে অ্যাডভান্স টুলস আমি মনে করি ফেসবুক পিক্সেল। আসলে যেটার মাধ্যমে রিমার্কেটিং করা যায়, একজন ভিজিটর একটা ওয়েবসাইট আসার পর সে কি করতেছে ওই বিহেভিয়ার্সটাকে ট্র্যাক করে ওইটাকে ইন ফিউচারে কাজে লাগিয়ে রিমার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করা যায়, ঠিক আছে? তো আমাদের মনে রাখতে হবে যে ট্রাফিক ক্যাম্পেইনে আমাদের পিক্সেল না থাকলেও আমরা যে কোনো একটা অ্যাডস দিতে পারবো, সমস্যা নাই, ট্রাফিক ক্যাম্পেইন। আর কনভার্সন ক্যাম্পেইনের দিকে গেলে আমাদের আগে পিক্সেলের কথা চিন্তা করতে হবে যে আমাদের পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, কারণ কনভার্সন ক্যাম্পেইনে পিক্সেল ছাড়া আমাদের একটা ইরর মেসেজ চলে আসবে, যেটার কারণে আসলে আমরা ক্যাম্পেইন পাবলিশ করতে পারবো না, ঠিক আছে? তো ধরে নেন আপাতত দৃষ্টিতে যে ট্রাফিক কনভার্সন সিমিলার, কিন্তু কনভার্সনটা একটু অ্যাডভান্স ট্রাফিক থেকে, যেটাতে আমরা আসলে কতগুলা সেল আসতেছে, ঠিক আছে, ওইগুলো আমরা ট্র্যাক করতে পারি ফেসবুক পিক্সেলের মাধ্যমে, এবং আমার রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত, হ্যাঁ, রোজ বা ROI, যেটাকে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টও বলতে পারি, যেমন এগুলো কি আমি এখানে অ্যাড করছিলাম। করি নাই হয়তো, আচ্ছা আপনাদের ক্লাস চলাকালীন আমি অ্যাড করে নিব, সমস্যা নাই। আগে বলেন আমরা সবাই এগুলা কি বুঝতে পারছি কি না? ট্রাফিক, কনভার্সন, কখন ট্রাফিক, কখন কনভার্সন, কখন এঙ্গেজমেন্ট,
আপনি সহজ ভাষায় আবার আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি ট্রাফিক কখন ইউজ করবেন, কনভার্সন কখন ইউজ করবেন। ট্রাফিকটা তখনই ইউজ করবেন যখন দেখবেন যে আপনার ক্লায়েন্টের পিক্সেল সেট আপ করা নাই, সে পিক্সেল সেট আপ করতে চাচ্ছেও না, সে চাচ্ছে তার আপাতত তার ওয়েবসাইটের ভিজিটর পাঠাতে, তার পরবর্তীতে রিমার্কেটিং এর কোনো উদ্দেশ্যই নাই এবং সেটা তার দরকার নাই, সে বলতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ট্রাফিকটা দিতে পারেন। আর আপনি যদি চান যে না, আ- আমি এটা কিন্তু বলতেছি না যে ট্রাফিক দিলে রিমার্কেটিং করা যাবে না, ট্রাফিক দিলে রিমার্কেটিংও করা যাবে, কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে পিক্সেলটা ম্যান্ডেটরি না, কিন্তু কনভার্সনের ক্ষেত্রে এটা দরকারি, একদম লাগবেই, ঠিক আছে। আপনার যদি এরকমটা হয় যে পিক্সেলটা আপাতত নাই, পরবর্তীতে পিক্সেল অ্যাড করে তারপর মার্কেটিং করবে, কিন্তু আপাতত যে অ্যাড ক্যাম্পেইনটা সে দিবে সেখানে তার রিমার্কেটিং এর উদ্দেশ্য নাই, সেক্ষেত্রে আপনি ট্রাফিক দিতে পারেন। আর যদি এরকমটা হয় যে না, সে অবশ্যই রিমার্কেটিং করতে চাচ্ছে ইন ফিউচারে এবং ভ্যালুয়েবল পার্সন তার ওয়েবসাইটে নিতে চাচ্ছে এবং ওয়েবসাইট একটা ই কমার্স স্টোর, সেক্ষেত্রে অবশ্যই কনভার্সনের দিকে যেতে হবে, ঠিক আছে। আর ট্রাফিকটা তখনই দিবেন যখন কোনো মোটিভেশনাল স্পিকার বা কোনো ব্লগার বা এই ধরনের কোনো কেউ আসছে যারা মানে তারা কি করতে চাচ্ছে, কোনো কোর্স সেল করতে যাচ্ছে বা এরকম না যে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট ছাড়া তারা তাদের ওয়েবসাইটটাকে প্রমোট করতে চাচ্ছে, তাদের বিজনেসটা গ্রো করতে চাচ্ছে, ঠিক আছে, বা তাদের কোনো লোকাল বিজনেস হতে পারে, ঠিক আছে, বা যেমন কোন একজন রিলেটর আপনার কাছে আসলো, হ্যাঁ, বা রিয়েল এস্টেট ব্রোকার আসলো, সেক্ষেত্রে তার জন্য আপনি ট্রাফিকও দিতে পারেন, আবার লিড জেনারেশনটা দিতে পারেন, এই দুইটা খুব মোস্ট ইফেক্টিভ হবে। হ্যাঁ, লিড জেনারেশন দিয়ে আপনি তথ্য সংগ্রহ করলেন আর ট্রাফিক দিয়ে তার ওই ওয়েবসাইটে ভিজিটর পাঠালেন যাতে তার সম্পর্কে ভিজিটররা আইডিয়া নিতে পারে, ঠিক আছে। পরবর্তীতে আবার ওই ট্রাফিক যারা ভিজিট করছে তাদেরকে রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করে তাদেরকে আবার টার্গেট করে অ্যাডস দিতে পারেন, যাতে তারা মানে যারা অলরেডি তার সম্পর্কে জানে তারা যাতে কোনো একটা মানে ইয়াতে মানে অ্যাকশন নিতে পারে তার সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে। বুঝাতে বললাম ট্রাফিক এবং কনভার্সন কখন। মোট কথায় কনভার্সনটা ই কমার্স স্টোর দেখলেই আমরা চেষ্টা করব কনভার্সনের দিকে যাওয়ার, ঠিক আছে। আর আমি রিকমেন্ড করব প্রথম অবস্থায় কনভার্সনে না যাওয়ার, কারণ কনভার্সন ক্যাম্পেইনটা একটু কস্টলি দেন ট্রাফিক ক্যাম্পেইন, কারণ কনভার্সনের মধ্যে ফেসবুক জানে যে সে সেল চাচ্ছে এবং সেল করানোর জন্য একটা প্রোডাক্ট সেল হওয়ার জন্য অবশ্যই ভ্যালুয়েবল পার্সন দরকার, যারা আসলে মূলত অনলাইনে কেনাকাটা পছন্দ করে এবং অলরেডি অন্য কোনো একটা অ্যাডস থেকে সে কোনো একটা প্রোডাক্ট কিনছে। ফেসবুক তখন চিন্তা করবে যে এরকম যে এই পার্সনটা তো কখনো অনলাইন থেকে জীবনেও প্রোডাক্ট কিনে নাই, তাহলে তাকে এই ক্যাম্পেইনটা দেখায় কোনো লাভ হবে না, তার চেয়ে বরং অন্য আরেকজনকে দেখায় যে কোনো না কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে এর আগে কিনছে এবং তার পেমেন্ট মেথডের জন্য তার মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড বা তার মানে অনলাইনের যে ভার্চুয়াল কার্ড তার কাছে আছে, যেটা দিয়ে সে অনলাইন থেকে সহজে ক্রয় করতে পারে, ঠিক আছে। এই ধরনের ভিজিটরদের কাছে পৌঁছাবে আপনার কনভার্সন অ্যাডটা, ঠিক আছে। কিন্তু ট্রাফিকের মধ্যে কি করবে, সে এর আগে কোনো প্রোডাক্ট কিনলো কি কিনলো না এটা ম্যাটার করবে না, সে চিন্তা করবে এই পার্সনগুলা ওয়েবসাইটে যাইতে পছন্দ করে কিনা, ঠিক আছে। তখন তারা ওই ওয়েবসাইটে যাইতে পছন্দ করে যারা তাদের কাছেই একটা পৌঁছাবে। আমি কি বোঝাতে বললাম 11টা ক্যাম্পেইন অবজেক্টিভ, নাকি প্রশ্ন আছে যে ভাই কখন কোনটা সিলেক্ট করব? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভটা। ভাই লিড জেনারেশনটা যেটা, হ্যাঁ, এটাকে আমরা কাস্টমারের যে আর কি ভিজিট করবে আর কি ওনার যে ইনফরমেশন গুলো সেটাকে অ্যাড করব, নাকি আরেকজন যে আর কি বিজনেসটা করবে আর কি তার ইনফরমেশনকে অ্যাড করে? লিড জেনারেশন হচ্ছে যে আপনার কাস্টমার হবে, ঠিক আছে, যাকে আপনি কাস্টমার বানাইতে আচ্ছা। চাচ্ছেন, মানে যে ভিজিটর এই অ্যাডটা দেখবে, দেখার পর সে যখন কন্টাক্ট আস বা লার্ন মোর বা এরকম একটা বাটনে যখন ক্লিক করবে, ক্লিক করার পর তাকে কি করবে, ডিরেক্ট কোনো একটা ওয়েবসাইটে নিবে না, ওয়েবসাইটে না নিয়ে ফেসবুকের মধ্যেই, হ্যাঁ, ফেসবুকের মধ্যেই একটা ফর্ম দেখাবে, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিছিলাম ফিল আপ করার জন্য, তাই না, এরকম একটা ফর্ম ফেসবুকের মধ্যেই তাদেরকে দেখাবে। এখানের মধ্যে একটা ইমেজ থাকবে ব্যাকগ্রাউন্ডে, তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, যেখানে ইমেল অ্যাড্রেস চাইতে পারেন, ফোন নাম্বার চাইতে পারেন বা শর্ট আনসার চাইতে পারেন। আমি যেরকম গুগল ফর্মটা আপনাদেরকে দিয়েছিলাম সেম এইরকম টাইপের প্রশ্নগুলো করতে পারে এবং আপনি চাইলে কাস্টম প্রশ্ন আপনি তাকে করতে পারেন। করার পর স্টেপ আছে এখানে চারটা স্টেপের পরে লাস্টের দিকে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটে তাকে নিতে পারেন, ঠিক আছে। ফর্ম সাবমিট করার আগে একটা অপশন থাকে যে ভিজিট ইউর ওয়েবসাইট, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরকম একটা অপশন থাকে, সেখান থেকে সে চাইলে ওয়েবসাইটে যাইতেও পারে, না গিয়ে সে ফর্মটা এমনিতেই সাবমিট করতে পারে, ঠিক আছে।
সেক্ষেত্রে ওই যে সাবমিট করা যে ইনফরমেশনগুলো সেগুলা একটা সিআরএম এ জমা হবে গিয়ে আপনার ইয়ার মধ্যে, আপনার ফেসবুক পেজের এখানে একটা জায়গায় আপনার ওই লিডগুলো সবগুলো জমা হবে, যেগুলো আপনি ডাউনলোড করে এক্সেল ফাইল থেকে দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটা প্রশ্নের কি কি আনসার সে দিছে, ঠিক আছে। এবং সেই অনুযায়ী সেই কাস্টমারকে আপনি মানে সেই কাস্টমারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, হয়তো তাকে কল দিলেন অথবা তাকে ইমেল করলেন অথবা তার সাথে মানে যে কোনো একটা মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে এনি টাইম। বুঝা গেছে? এটা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন আর কি। জি জি এই লিড জেনারেশন ক্যাম্পেইনটা আসলে আচ্ছা ভাইয়া, বলেন। যার মনে করেন যে কোনো ওয়েবসাইটই নেই, আমরা যার জন্য কাজ করবো তার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে কি হবে? এই তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন যে যার কোনো ওয়েবসাইট নাই তার জন্য কি করব, যেখানে আমরা ভিজিটর পাঠাতে পারবো না। যার কোনো ওয়েবসাইট নাই তার জন্য ওয়ে হচ্ছে হয় সে এনগেজমেন্ট ক্যাম্পেইন দিবে অথবা সে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে নিতে পারে অথবা সে মেসেঞ্জারে নিতে পারে অথবা সে এই যে অবজেক্টিভটা মেসেজ অবজেক্টিভ এটা সিলেক্ট করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে তার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই, সে ডিরেক্টলি ভিজিটরদেরকে মানে সেন্ড মেসেজ নামে একটা বাটন থাকে, যেটা আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত। এই যে মেসেজের ক্যাম্পেইনটা আমরা যখনই কোনো দেখেন যে দেখেন না প্রত্যেক দিনই দেখা যায় পাঞ্জাবি সেল করতেছে, টি শার্ট শাড়ি এটা সেটা, মানে বিভিন্ন লোকাল মার্কেটে আমাদের এরা আশেপাশের বা মানে আমাদের দেশে মানে এটা খুব প্রচলিত আর কি, যে মেসেজ ক্যাম্পেইনটা আমরা দেখতেছি। যখনই ব্রাউজিং করতে যাই দেখা যায় যে সেন্ড মেসেজ বাটন থাকে, ওয়েবসাইটের বাটন খুবই কম। শপ নাও বা লার্ন মোর, কন্টাক্ট আস এই ধরনের বাটন খুবই কম পাই কিন্তু আমরা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, কিন্তু বাহিরের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ওই বাটনগুলো থাকে। আমাদের বাংলাদেশে হিসাব করে দেখা যায় খালি সেন্ড মেসেজ সেন্ড মেসেজ, আর এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে কি হয়, ডিরেক্ট তার ইনবক্সে নিয়ে যায়, ঠিক আছে। তো আমরা যার কোনো ওয়েবসাইট নাই সেক্ষেত্রে তার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসও ইউজ করতে পারি, আবার রিচও ইউজ করতে পারি। ট্রাফিকের মধ্যে থেকে আমরা ওয়েবসাইটে না নিয়ে আর যে তিনটা অপশন থাকবে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ইনবক্স ওইগুলো ইউজ করতে পারি। আবার মেসেজের যে অপশন মেসেজের যে ক্যাম্পেইন অবজেক্টিভ এটাও ইউজ করতে পারি, চাইলে ভিডিও ভিউজ ক্যাম্পেইন অবজেক্টিভটাও ইউজ করতে পারি, ঠিক আছে। আর এগুলো আমরা তখন ইউজ করতে পারবো না ওয়েবসাইট ছাড়া, কনভার্সন, ক্যাটালগ সেল, স্টোর ট্রাফিক, হ্যাঁ অ্যাপ ইনস্টল এগুলো আমরা ইউজ করতে পারবো না। আবার লিড জেনারেশনের জন্য কিন্তু ওয়েবসাইটের দরকার নাই, ঠিক আছে। ওয়েবসাইট ছাড়াও কিন্তু লিড জেনারেশনের ক্যাম্পেইন তৈরি করা যায়, বুঝতে পারছেন? ধরেন কোন একজন পার্সন তার ভালো মানের একটা বিজনেস আছে, হ্যাঁ ধরেন কোন একজন রিয়েল এস্টেট ব্রোকার, সে আসছে আপনার কাছে, তার কোনো ওয়েবসাইট নাই বা তার প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ আছে এবং সে চাচ্ছে সেই ফেসবুক পেজ থেকে অ্যাডস দিয়ে যারা যারা মানে বাড়িঘর কিনতে চায় বা সেল করতে চায় তাদের ডাটা কালেক্ট করে সে যোগাযোগ করবে পরে, হ্যাঁ তার ওয়েবসাইট ছাড়াই। চাইলে আপনি তাকে লিড জেনারেশন অ্যাডস এর মাধ্যমে লিড জেনারেট করে দিতে পারেন বা এটার মাধ্যমে তাকে আপনি হেল্প করতে পারেন। আশা করি সাইদুর ভাইয়ের প্রশ্নটা ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এই ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কি আরো কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, জি না ভাইয়া, প্রশ্ন নেই, বলেন। এখানে দেখতেছি আমরা অ্যাকাউন্ট কোয়ালিটি নামে একটা জায়গা আমরা যেখানে পাবো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। এখানে যা দেখাই দিছি ম্যাক্সিমামে আমাদের মানে অ্যাডস অ্যাকাউন্টের ভিতরেই সবগুলা জিনিস আছে এবং সব ফেসবুক অ্যাডস রিলেটেড, ঠিক আছে। অ্যাকাউন্ট কোয়ালিটি এটা কি, এটা কোথায় পাবো আমরা? হ্যাঁ, এটা পাওয়ার জন্য আমরা অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা যদি এখানে বাম পাশে যদি অল টুলসে ক্লিক করি, যে দেখেন অল টুলস থেকে যদি আমরা এখানে একটু চেক করি, হয়তো এখানে অথবা একটু নিচে যদি চলে যায় আমরা নিচে গেলেও পাবো। যেমন অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট কোয়ালিটিটা এখানে, আবার অনেক সময় দেখা যায় যে এই জায়গায়। তো আমাদেরকে দেখতে হবে যে এখান থেকে অল টুলস এর মধ্যে কোন জায়গায় আছে অ্যাকাউন্ট কোয়ালিটি। যে কোনো একটা জায়গায় আমরা অ্যাকাউন্ট কোয়ালিটি পাবো। এই অ্যাকাউন্ট কোয়ালিটিটা হচ্ছে কি, আমাদের ফেসবুক অ্যাডস দেওয়ার ক্ষেত্রে কোনো না কোনো সময় কোনো প্রবলেমে আমরা পড়বো অবশ্যই, ঠিক আছে। হয়তো আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে, বা আপনার পেজে কোনো প্রবলেম হতে পারে, বা আপনার ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। যত ধরনের প্রবলেম হোক না কেন সবকিছু আপনার এই অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যেই শো করবে, ঠিক আছে। সো অ্যাকাউন্ট কোয়ালিটিটা কি বুঝতে পারলাম? এই অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে গিয়ে আমরা দেখতে পারবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টে বা অ্যাড অ্যাকাউন্টে অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন আছে কিনা অথবা তারা কোনো কারণে এটা ডিসেবল করছে কিনা।
যদি ডিসেবল করে অথবা রেস্ট্রিক্টেড করে, তাহলে এই অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে আমরা সেটা রিঅ্যাক্টিভেট করার জন্য আবার মানে রিকোয়েস্ট দিতে পারি, বা তাদের কাছে একটা রিকোয়েস্ট সাবমিট করতে পারি যে হ্যাঁ আমি তো কোনো ভুল করি নাই, আমার এটা এরকম রেস্ট্রিক্টেড হলো কেন। অথবা তারা যদি ভেরিফিকেশনের জন্য কোনো ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট চায়, সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি থেকেই সেটা সাবমিট করতে হবে। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম, যে অ্যাকাউন্ট কোয়ালিটি হচ্ছে ফেসবুকের এমন একটা জায়গা, যে জায়গা থেকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট, পেজ, এই চারটা জিনিসের যে কোনো প্রবলেমের সমাধান এই অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে করা হয়। আর এটা আমরা পাবো আমাদের অ্যাড অ্যাকাউন্টের বাম পাশে যে অল টুলস নামে যে সেকশন, সেই সেকশনের যে কোনো একটা জায়গায় বাম পাশে এখানে আমরা অ্যাকাউন্ট কোয়ালিটি পাবো। বুঝলাম? হ্যালো? জি ভাই বুঝছি। আচ্ছা, পরবর্তীতে আছে এখানে বিলিং। বিলিং বলতে আমরা কি বুঝি, যে টাকা পয়সার লেনদেন রিলেটেড এমন কিছুটা বুঝি, তাই না? বিলিং বিষয়টা। আচ্ছা, তো বিলিং বিষয়টা বোঝার জন্য আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, এখান থেকে যদি আমরা বাম পাশে আবার খেয়াল করি, যে দেখেন এখানে বিলিং নামে যে সেকশনটা আছে, এই যে দেখেন কয়েন রাখা, একটার পর একটা কয়েন আছে, একটার উপর একটা আইকন দেওয়া, এরকম বিলিং। তো এই যে সেকশনটা, এই সেকশনটা আমাদের কিসের জন্য? এই সেকশনটা হচ্ছে সেই সেকশন যেখানে আমরা আমাদের অ্যাডস দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের ডলার বা পাউন্ড বা যেটাই বলেন না কেন, আমাদের টাকা যেখান থেকে অ্যাড করব, বা যেখান থেকে আসলে আমরা ফেসবুককে টাকাটা দিব। ঠিক আছে? যেমন এই যে এখানে একটা অ্যাডের মধ্যে জাস্ট কালকে লঞ্চ করছিলাম, তেমন ভালো কাজ করতেছে না। এই যে 35 কত 55, এটা হচ্ছে সৌদি আরব রিয়াল। হ্যাঁ, এটা খরচ হয়েছে। তো এই যে টাকাটা তারা কেটে নিছে, দেখেন অ্যামাউন্ট স্পেন্ট, ঠিক আছে, অলরেডি এটা তারা নিয়ে নিছে। হ্যাঁ, মানে খরচ হয়েছে আমার। তো এটা যে নিছে তারা, এটা যে জায়গা থেকে নিছে সেটা হচ্ছে আমাদের বিলিং। অর্থাৎ এই বিলিং এ গিয়ে আমাদেরকে ফেসবুককে টাকা দেওয়ার যে ব্যবস্থাটা সেটা করতে হবে। ঠিক আছে? এখানে আসার পর আমরা আমাদের কার্ড এড করতে পারবো, আমাদের মাস্টার কার্ড এড করে আমরা ফেসবুককে টাকা দেওয়ার ব্যবস্থাটা এখান থেকে করতে পারবো। এই যে বিলিং এ আসার পর আমরা এখানে পেমেন্ট সেটিংস নামে যে অপশনটা পাবো, এখানে ক্লিক করলে আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাবে যেখান থেকে আমরা আসলে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। ঠিক আছে? এখানে আসার পর আমরা কি করলাম, অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট থেকে বাম পাশে অল টুলস, অল টুলস থেকে যাব কই বিলিংস, বিলিং থেকে আমরা পেমেন্ট সেটিংস ওপেন করব। পেমেন্ট সেটিংসে গেলে আমরা আমাদের যে কার্ড, মানে যে কার্ডের মাধ্যমে আমরা ফেসবুকে টাকা দিতে চাচ্ছি, সেই কার্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে? তো ফেসবুকে এই আপনার কার্ডটা অ্যাড করার পর এখানে দুটো সিস্টেমে আসলে আপনার পেমেন্টটা নেওয়া হয়। একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, আর একটা হচ্ছে আপনার কি বলে অটোমেটিক পেমেন্ট। ঠিক আছে? এই যে ক্লায়েন্টের মাস্টার কার্ড এখানে অ্যাড করাই আছে, যেটা থেকে আসলে ফেসবুক টাকা কেটে নিবে। এখনো কিন্তু এটা টাকাটা কেটে নেওয়া হয় না। যে দেখেন এই যে টাকাটা, এই টাকাটা খরচ হয়েছে ফেসবুকের অ্যাডস এর ক্ষেত্রে, কিন্তু এখনো এটা কেটে নেয় নাই তার অ্যাকাউন্ট থেকে। আমি চাইলে এখন এটা পে করে দিতে পারি। আমি চাইলে এটা পে করে দিতে পারি, অথবা পরে পে করলে চলবে। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনার ম্যানুয়াল পেমেন্ট, যেটার মাধ্যমে আপনাকে মাস্টার কার্ড অ্যাড করার পরে ফান্ড অ্যাড করতে হবে। আপনার এখানে মানে ফান্ডস অ্যাড করার একটা অপশন দিবেন। নয়েজ আসতেছে কার? ওকে। তো এটা হচ্ছে অটোমেটিক, আপনি বলতে পারেন মানে অটোমেটিক আপনার এখান থেকে কেটে নিবে, অথবা আপনার পরবর্তী একটা সময় আপনি এখান থেকে পে নাও করে পে করতে পারেন। আর একটা অপশন হচ্ছে কি, আপনাকে আগে থেকে ফান্ডস এখানে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? মানে আপনি কত ডলারের বাজেটে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, একটা আনুমানিক একটা বাজেট আপনাকে অ্যাড করে নিতে হবে আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি সামনে 10-12 দিন অ্যাডস দিবেন, সেক্ষেত্রে আপনি $100 অ্যাড চলতে পারে আপনার। আনুমানিক আপনি $100 আপাতত অ্যাড করে নিলেন। অ্যাড করার পরে আপনি অ্যাডসটা দিতে পারবেন। এখানে দুইটা প্রসেস আসলে বিলিং সেকশনটা কাজ করে। এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জেনে নিব। আপাতত আমরা বুঝে নিলাম যে বিলিং সেকশনটা হচ্ছে ওই সেকশন যেখানে আসলে আমরা আমাদের পেমেন্টের বিষয়টা
সলভ করতে পারে, ঠিক আছে, পেমেন্ট রিলেটেড সব কিছু। তারপর অ্যাকাউন্ট কোয়ালিটিটাও বুঝলাম। আচ্ছা, তারপরে এখানে একটা জিনিস আমি লিখে রাখছি, অডিয়েন্স ইনসাইট। এটা কি? অডিয়েন্স ইনসাইট হচ্ছে ফেসবুকের একটা ফ্রি টুলস, যেটার মাধ্যমে আমরা আসলে অ্যাডস এর মধ্যে যখন আমরা টার্গেটিং করব, অর্থাৎ এখানে আমরা এই যে অ্যাডসেটস, এই অ্যাডসেটস এর ভিতরে যখন আমরা টার্গেট করব অডিয়েন্সদেরকে, ওই টার্গেট করার সময় আমরা কাদেরকে টার্গেট করলে ভালো হয় এবং কোন এজ, কোন জেন্ডার এবং কোন এরিয়াটা বা কোন কোন ইন্টারেস্ট বা বিহেভিয়ার্স টার্গেট করলে আমাদের ভালো রেজাল্ট পেতে পারি, সেটা বোঝার জন্য একটা অ্যানালাইটিক্যাল টুলস হচ্ছে আমাদের অডিয়েন্স ইনসাইট। এটাও ফেসবুকেরই একটা টুলস এবং এটা খুব মানে একদম ফ্রি একটা টুলস। এটা আমরা একটু নিচে যদি যাই এখান থেকে, এই যে দেখেন অডিয়েন্স ইনসাইট, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্টে যদি আমরা যাই, যে দেখেন অডিয়েন্স ইনসাইট নামে যে অপশনটা, এটা যদি ওপেন করি, এখানে আমরা দেখতে পারবো এটাতে কি কি আছে। এটার ভিতর গেলে আপনি নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। ধরেন আপনি সার্চ করলেন লাক্সারি কার্স বা ওয়াচেস ফর ম্যান বা ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেন, সার্চ করে দেখতে পারেন যে এটার প্রতি মানে ইন্টারেস্টেড পারসন কারা, ফিমেল বেশি নাকি মেল বেশি, ঠিক আছে। আপনি এগুলো এখান থেকে চেক করতে পারেন। ধরেন আমি যদি দেখাই একটু, আপনি ফিল্টারে ক্লিক করলেন, ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে ধরেন আপনি দিলেন যে বাংলাদেশ দিলেন, ঢাকা ডিভিশন দিলাম, তারপর এই যেভাবে আছে ওইভাবে রাখলাম, যেমন 18 থেকে 65 প্লাস দিলাম। আমরা এখান থেকে রেজাল্টটা দেখবো যে 18 থেকে 65 প্লাস এইজের মধ্যে কারা মেল বেশি না ফিমেল বেশি, হ্যাঁ, আর কারা বেশি এই আমার কিওয়ার্ডের প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে। তো এখান থেকে আমি জেন্ডারও দিয়ে রাখলাম অল, আর ইন্টারেস্টের মধ্যে ধরেন আমি দিয়ে দিলাম যে ধরেন আমি চেক করতে চাচ্ছি যে মেকআপ, ঠিক আছে, ধরেন যে লাভ মেকআপ, ধরেন মেকআপের প্রতি ইন্টারেস্টেড কারা বেশি, মেল নাকি ফিমেল, হ্যাঁ। তো এটা দেওয়ার পর আমি যদি এখানে একটু চেক করি, এই অডিয়েন্স ইনসাইটের সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে একটু অন্যরকম ছিল। তো এখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে আরেকটা কালার। তো এই কালারটা আমাদেরকে বোঝাইতেছে যে উইমেন 86.80%, আর এটা হচ্ছে কত, মাত্র 13.20%। তো সাধারণত মেকআপ তো মেয়েরাই করে, তাই না? তো অবশ্যই এটা ছেলেদের থেকে মেয়েদের পছন্দের বিষয় হওয়া উচিত এবং বেশি হওয়ার কথা। তো দেখেন অবশ্যই এটা রিয়েল ডাটা দিচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে এই উদাহরণটা দিলাম, কারণ এটার মধ্যে মেয়েরাই বেশি ইন্টারেস্টেড ছেলেদের তুলনায়। তো দেখেন ছেলেরা একদমই কম এবং মেয়েরা এখান থেকে বেশিরভাগ অংশ জুড়ে আছে, ঠিক আছে। তো এখান থেকে ছেলেদের মধ্যে হয়তো বিবাহিত এরকম পার্সন থাকতে পারে যারা, তাদেরকে হয়তো এখানে অ্যাড করে দিয়েছে, তা না হলে আরো কম হওয়ার কথা ছিল, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমরা দেখি উইমেনদের মধ্যে এইজের যে বিষয়টা, আমরা এখান থেকে দেখতে পারি ঢাকা বাংলাদেশ এর মধ্যে আমরা দেখতে পারি যে 18 থেকে 24 বছরের বয়সের এরা 50.7%, ঠিক আছে। অর্থাৎ 18 থেকে 24 বছর বয়সের পার্সন যারা, তারাই বেশি এইখানে মানে এর মধ্যে ইন্টারেস্টেড, মেকআপ টুলসের মধ্যে ইন্টারেস্টেড, ঠিক আছে। আর যত বেশি আমাদের বাড়বে তত দেখবেন যে ইন্টারেস্টের পরিমাণটা কমতেছে। দেখেন 25 থেকে 34 বা 35 বছর বয়সের উইমেন যারা, তাদের এটার তুলনায় কম। আরো একটু বেশিতে যাবেন তত কমতে থাকবে, একদম কমার দিকে যাবে। আপনি এই টুলসের মাধ্যমে আসলে এক্সাক্ট আপনার প্রোডাক্টের জন্য পারফেক্ট এজ এবং জেন্ডার এবং আপনার লোকেশন এগুলো বের করে নিতে পারেন, ঠিক আছে। তো এটাকে রিসার্চ টুলস আমরা বলতে পারি। এটা নিয়েও আমরা আলাদা আরেকটা অ্যাডভান্স ক্লাস পরবর্তীতে করব। আপাতত জানলাম যে অডিয়েন্স ইনসাইট হচ্ছে এমন একটা টুলস যেটার মাধ্যমে আমরা আমাদের মানে ইন্টারেস্টেড ভিজিটর যারা, তাদের এজ এবং জেন্ডার এবং পারফেক্ট লোকেশনটা আমরা জেনে নিতে পারি, কোন লোকেশনে ইন্টারেস্টেড পারসন বেশি এবং কোন জায়গায় কম। এগুলো আমরা এখান থেকে ফিল্টার করে আমরা বের করতে পারি, ঠিক আছে। আবার চাইলে এক্সপোর্টও করে নিতে পারি এই ডাটাগুলো আমরা এখান থেকে CSV ফাইলে, অথবা এগুলা দিয়ে আমরা এই ডাটা থেকে আমরা চাইলে এই ইন্টারেস্ট ইউজ করে আমরা এখান থেকে ডিরেক্ট অডিয়েন্স তৈরি করে আমাদের অ্যাডসের জন্য ইউজ করতে পারি। তো এটা অনেক উপকারী একটা টুলস, ফ্রি টুলস।
ফেসবুকের। আমরা কি বুঝলাম অডিয়েন্স ইনসাইট? নাকি জি কাকা। নাকি অডিয়েন্স ইনসাইট সম্পর্কে আগে থেকে আইডিয়া ছিল সবারই? অডিয়েন্স ইনসাইট কি নতুন সবার কাছে, নাকি এর আগে এটা সম্পর্কে আইডিয়া আছে? আছে মোটামুটি। নতুন ভাই নতুন। হ্যাঁ। মুবারক ভাইয়ের কি নাই? আছে হ্যাঁ। কা- জানি আমি এই অডিয়েন্স ইনসাইট নিয়ে ভিডিও দিছিলাম কি মনে নাই অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে একটা আলাদা ভিডিও দিয়ে দেবো অ্যাডভান্স এটা নিয়ে। এটা অনেক সময় লাগে আমাদের, ঠিক আছে? ধরেন কোনো একটা সময় আপনি কনফিউশনে পড়ে গেছেন যে এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কারা বেশি পছন্দ করে, আমার কাদেরকে বেশি টার্গেট করা উচিত। যেমন আমরা মেকআপ বলে এটা আমরা বুঝে গেলাম যে এটা আসলে মেয়েদেরই পছন্দ বেশি। তো এমন এমন কোনো আনকমন প্রোডাক্ট আছে যেগুলো হয়তো আমরা মানে বুঝতে পারতেছি না যে মেয়েরা বেশি পছন্দ করে নাকি ছেলেরা, বা এজ কোনটা দিতে পারি আমরা, কোন এজ থেকে কোন। আমি বেশি ইউজ করি এটা ওই কারণে যে এইজটা খুঁজে বের করার জন্য এবং জেন্ডারটা খুঁজে বের করার জন্য, ঠিক আছে? আর অন্যান্য যেগুলো ওগুলোর জন্য অন্যান্য মেথড ইউজ করি, কিন্তু এটা ইউজ করি বেশিরভাগ এইজ এবং জেন্ডারটা কনফার্ম করার জন্য যে হ্যাঁ এই প্রোডাক্টের জন্য এই এইজ এবং এই জেন্ডারটাই পারফেক্ট হবে। হ্যাঁ, এখান থেকে আরো অনেক ডাটা পাওয়া যায়। যদি আমরা অন্যান্য কান্ট্রি দিয়ে সার্চ করে একটু দেখি, রিসার্চ করি, বা অন্যান্য ইন্টারেস্ট বা অন্যান্য প্রোডাক্ট দিয়ে দেখি, অন্যান্য ধরনের মানে হ্যালো হ্যালো, আমার একটা প্রশ্ন জি ছিল। জি। আচ্ছা ভাই, মানে কোন টুলস থেকে প্রবেশ করলেন প্রথমে, ওইটা শুধু দেখান একটু। মানে এই জায়গায় কোন মানে কিভাবে আসলাম এটা দেখাবো? জি ভাই, এই এই জায়গায় কিভাবে প্রবেশ করলেন একটু দেখান। আচ্ছা, এই জায়গায় প্রবেশ করতে হলে আপনি যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টে আছেন, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অল টুলস নামে বাম পাশের অল টুলস থেকে আপনি জাস্ট এখান থেকে বামে একটু স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটা সেকশন পাবেন অ্যানালাইজ এন্ড রিপোর্ট, ঠিক আছে? এই অ্যানালাইজ এন্ড রিপোর্টের মধ্যে যে দেখেন অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন আছে, দেখছেন? এটার মধ্যে আপনি ঢুকলেই আপনি এই পেজটা পেয়ে যাবেন। আর এই পেজে ঢোকার পর আপনাকে ঠিক আছে ভাই। চেক করার জন্য ফিল্টারে ক্লিক করে জাস্ট এই যে এগুলা আপনাকে বসায় দিতে হবে, ডাটাগুলা, ঠিক আছে? ডাটাগুলা বসায় দেওয়ার পর আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার এটা চলে আসবে। ওকে, তাহলে আমরা অডিয়েন্স ইনসাইট সম্পর্কে একটু বুঝলাম। তারপরে আসি ক্যারোসেলের, আছে একটু পরে বলতেছি। কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন, এটা কি? কল টু অ্যাকশন বাটন বা সংক্ষেপে যেটাকে সিটিএ বলা হয়, এটা হচ্ছে এমন একটা বাটন যেটার মাধ্যমে আমরা আমাদের ভিজিটরদেরকে মানে কল করতে পারি যে আপনি আসেন, এই একটা অ্যাকশন নেন বা এই অ্যাকশনটা নেন। যেমন আমি যদি এই অ্যাডসটা ফলো করি, এই যে অ্যাডস এর মধ্যে কি কল টু অ্যাকশন বাটন আছে দেখি আমি। এই যে দেখেন শপ নাও নামে একটা বাটন দিয়েছিলাম আমি গত ইয়াতে। তো এই যে বাটনটা, এটা হচ্ছে একটা সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। সো এই বাটনটা যে শুধু শপ নাও আছে তা না, এটা এরকম হতে পারতো লার্ন মোর, অর্ডার নাও, বাই নাও, তারপরে হতে পারতো আপনার কন্টাক্ট আস। হ্যাঁ, এরকম অনেক ধরনের কল টু অ্যাকশন বাটন আছে। আপনি যদি গুগলে যা সার্চ করেন সিটিএ বাটন লিস্ট অথবা কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ, আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন যে কি কি কল টু অ্যাকশন বাটন আছে। তো এই কল টু অ্যাকশন বাটনটা আসলে সবগুলা ইয়ার মধ্যে ইউজ করা যায়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাডস এর ক্ষেত্রে ইউজ করা যায়। আপনি টুইটারে যান, লিঙ্কডইনে যান, গুগল বা ইউটিউবে যান, সব জায়গায় আপনি কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর এই কল টু অ্যাকশন বাটন ছাড়া আপনি ভিজিটরদেরকে নেবেন কিভাবে? আপনার ওয়েবসাইটে ভিজিটরদেরকে নিতে হলে অবশ্যই আপনার কল টু অ্যাকশন বাটন ইউজ করতে হবে, এবং এই কল টু অ্যাকশন বাটনের ভেতরেই আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। অর্থাৎ আমাদের ডেস্টিনেশন যেটা, মানে যেখানে আমরা আমাদের ভিজিটরদেরকে নিতে চাচ্ছি, ওই ডেস্টিনেশনের জায়গাটা আমরা আমাদের কল টু অ্যাকশন বাটনের ভেতরেই অ্যাড করে দিতে হবে, যাতে ক্লিক করে তারা এখান থেকে ভিজিট করতে পারে, ঠিক আছে? তো ওই কল টু অ্যাকশন বাটন নিয়ে আপনারা একটু রিসার্চ করে দেখে নেবেন কি কি কল টু অ্যাকশন বাটন অ্যাভেলেবেল আছে, ইউজ করা যায়। ফেসবুকে দেখা গেছে সব নাও থাকতে পারে, গুগলে অনেকগুলো আছে, আবার অন্যান্য প্ল্যাটফর্মে গেলে কিছু কমতেও পারে, বাড়তেও পারে, এরকমটা আর কি, আপনারা দেখে নেবেন। তো সাধারণত আমরা যেটা বুঝলাম যে কল টু অ্যাকশন বাটন হচ্ছে এইরকম বাটন, যে বাটনের মাধ্যমে ভিজিটরদেরকে মানে ইনভাইট করা হয় যে আসুন আমার ওয়েবসাইট থেকে পারচেস করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন
অথবা আমাদেরকে কল করুন, ঠিক আছে? যে কোনো একটা আহ, মানে কাজ করার জন্য ভিজিটরদেরকে আহ্বান করা হয়, ঠিক আছে? আচ্ছা, ক্যারোসেল অ্যাডসটা একটু সংক্ষেপে বলে দিই। আমরা যখন ফেসবুকে অ্যাডস দিতে যাব, ঠিক আছে, ফেসবুকে যখন আমরা অ্যাডস দিতে যাব তখন আমরা অনেক ধরনের অ্যাডস পাবো। যেমন এখানে যদি আমরা দেখি টাইপ অফ ফেসবুক অ্যাড, এই যে দেখেন, আমরা যখন ফেসবুকে অ্যাডস দিতে যাব তখন আমরা অনেক ধরনের অ্যাডস এর টাইপ পাবো যেগুলো আমরা দিতে পারি। আসলে আমরা সিঙ্গেল ইমেজের অ্যাড দিতে পারবো, আমরা ভিডিও অ্যাড দিতে পারবো, আমরা কালেকশন অ্যাড দিতে পারবো, ক্যারোসেল অ্যাড দিতে পারবো, স্লাইড শো দিতে পারবো, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, তারপর লিড জেনারেশন অ্যাডস, ডাইনামিক অ্যাডস, মেসেঞ্জার অ্যাডস, স্টোরি, প্লেবল অ্যাডস, অনেক ধরনের অ্যাডস এর টাইপ আছে। যেখান থেকে বেশি ইউজ করা হয় আসলে এটা হচ্ছে আপনার ইমেজ, ভিডিও এবং ক্যারোসেল, এই তিনটা টাইপের অ্যাডস আসলে বেশিরভাগ ইউজ করা হয়। এই যে লিড জেনারেশন অ্যাডসটাও কিন্তু এই যে ইমেজ বা ভিডিও অ্যাডস এর আন্ডারেই পড়ে, এটা কোনো আলাদা কোনো টাইপ না, এটা আমি আলাদাভাবে রাখছি আর কি। এটা লিড জেনারেশন অ্যাডস এর মধ্যে ইমেজ অ্যাডও দিতে পারেন, আবার ভিডিও অ্যাডও দিতে পারেন, বোঝা গেছে? ক্যারোসেল অ্যাডসটা আসলে কি, আমরা বেশিরভাগই দারাজের মধ্যে এই অ্যাডসটা দেখে থাকি, একটার উপর একটা স্লাইড করা যায়, মানে একটার উপর একটা ক্লিক করে সরানো যায়, এগুলো হচ্ছে আপনার ক্যারোসেল অ্যাড। যেমন আমি আপনাকে দেখাই, আচ্ছা এখান থেকে দেখাই, ফেসবুক ক্যারোসেল অ্যাডস এক্সাম্পল যদি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। এই যে এই অ্যাডস গুলাকে বলা হয় ফেসবুক ক্যারোসেল অ্যাডস, অর্থাৎ এরকম উপরে একটা প্রাইমারি টেক্সট থাকে, তারপর নিচে হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, আর একটা কল টু অ্যাকশন বাটন দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে? তো প্রত্যেকটা কার্ডের জন্য এই যে প্রত্যেকটা টুকরো, এই যে টুকরোগুলো আছে না, প্রত্যেকটা টুকরোকে এক একটা কার্ড বলা হয়। তো প্রত্যেকটা কার্ডের জন্য আপনি এক একটা হেডলাইন, এক একটা ডেসক্রিপশন ইউজ করতে পারেন, এবং আলাদা আলাদা আপনি প্রত্যেকটার জন্য একটা একটা করে বাটন ইউজ করতে পারেন, কল টু অ্যাকশন বাটন, বুঝতে পারছেন? আর উপরে প্রত্যেকটার জন্য সবগুলোর জন্য একটাই আপনাকে প্রাইমারি টেক্সট দিতে পারবেন আর কি। আর প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা আলাদা হেডলাইন এবং টেক্সট, ডেসক্রিপশন এবং আপনি বাটন দিতে পারেন। এই টাইপের অ্যাডগুলোকে বলা হয় ফেসবুক ক্যারোসেল অ্যাডস, এবং খুবই ভ্যালুয়েবল টাইপের একটা মানে অ্যাডস টাইপ বলতে পারেন আপনারা। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যাদের আছে এদের জন্য এই টাইপের অ্যাডসগুলো খুবই উপকারী। কারণ হচ্ছে কি, ক্যারোসেল অ্যাডস এর মাধ্যমে আপনি একটা সিঙ্গেল অ্যাডস এর মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আপনি শো করতে পারতেছেন। এখানে যদিও একটা জুতোকে কেটে অনেকগুলা কার্ড বানানো হয়েছে, আপনি চাইলে এরকমটা না দিয়ে, এই যে আমি এটা যদি দেখাই, আপনি মাল্টিপল প্রোডাক্ট, এখানে এক কোয়ালিটির একটা জুতো হতে পারতো, এখানে অন্য কোয়ালিটির একটা জুতো হতে পারতো, এখানে আবার আপনি একটা টি শার্ট দিতে পারতেন, এখানে আবার একটা নর্মাল শার্ট, এখানে আবার একটা টি শার্ট, মানে আপনি কম্বাইন করে আপনার মাল্টিপল প্রোডাক্ট একটা সিঙ্গেল অ্যাডস এর মধ্যে আপনি প্রমোট করতে পারতেছেন। তার মানে কি, তার মানে আপনার খরচটা অনেক কমে গেল। যে সিঙ্গেল ইমেজের মাধ্যমে যদি ভাইয়া কি কি ফেসবুকে অনেক ধরনের এই ই কমার্সের বা এই ওই যে অনেক ধরনের প্রোডাক্ট যে সেল করে এই টাইপের অনেক পেজ আছে যারা এইভাবে মার্কেটিং করে। এটা ই কমার্স সাইটের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা কি করে, একটা অ্যাডস এর মাধ্যমে অনেকগুলা প্রোডাক্ট দেখাইতে পারতেছে, এবং ভিজিটররা একটার পর একটা ক্লিক করে করে দেখতে পারতেছে, মানে তার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সে সেটা কিনতে পারতেছে। কিন্তু নর্মালি যদি আমরা সিঙ্গেল ইমেজ এর কথা যদি চিন্তা করি, সিঙ্গেল ইমেজ এর ক্ষেত্রে কি হতো, নর্মালি জাস্ট একটা ইমেজের মধ্যে আমি কয়টা প্রোডাক্ট শো করাতে পারবো, অন্তত মানে একটা প্রোডাক্ট শো করাইলেই তো মানে হিজিবিজি হয়ে যায়, হ্যাঁ? আর দুটা বা তিনটা আমি একটা সিঙ্গেল ইমেজের মধ্যে কিভাবে আমি প্রমোট করব? সো এই টাইপের অ্যাডস একটু প্রফেশনাল টাইপের হয়, এবং একটা ক্যাম্পেইনের মধ্যে, একটা অ্যাডস এর মধ্যে আপনি মাল্টিপল প্রোডাক্ট মানে সেম খরচে দেখাতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আপনি আলাদা আলাদা সিঙ্গেল ইমেজ অ্যাড তৈরি করতে চান, তাহলে কি আপনার বাজেটটা বাড়ানো লাগতেছে না? আপনি $10 যদি এই একটা ক্যাম্পেইন রান করেন, তাহলে বেশি ইফেক্টিভ হবে, নাকি $10 দিয়ে আপনি $1 করে বাজেট দিয়ে 10টা ক্যাম্পেইন রান করলে আপনার ইফেক্টিভ হবে? কোনটা হবে? একটা এর মধ্যে যখন আপনি অনেকগুলো টাকা খরচ করবেন তখন ওইটা বেশি ইফেক্টিভ হবে, 10টা ক্যাম্পেইন আলাদা আলাদা
তৈরি করার চেয়ে, বুঝতে পারছেন? তো ক্যারোসেল ক্যাম্পেইনটা খুবই প্রয়োজনীয় একটা ক্যাম্পেইনের টাইপ বা অ্যাড টাইপ, যেটা আমরা পরবর্তীতে শিখবো কিভাবে ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন তৈরি করা যায় বা এই কার্ডগুলো কিভাবে আমরা সেট আপ করতে পারি, এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে শিখবো। আপাতত আমরা শিখলাম ক্যারোসেল অ্যাড কি বা ক্যারোসেল অ্যাডগুলো কিরকম হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি দেখব? অ্যাড টার্ম, এখান থেকে আমরা ক্যারোসেলার্স দেখলাম, কল টু অ্যাকশন বাটন দেখলাম। আচ্ছা, অ্যাসেট বিষয়টা কি? অ্যাসেট বিষয়টা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে, আমরা যদি ফেসবুক বিজনেস ম্যানেজারে যাই, এখান থেকে ফেসবুক বিজনেস সেটিংসে কিভাবে যাই, এটা তো হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, তাই না? ফেসবুক বিজনেস ম্যানেজারে যাব কিভাবে? এখান থেকে আমাদের বাম পাশে অল টুলস থেকে এই যে বিজনেস সেটিংসে ক্লিক করলে আমাদেরকে আমাদের বিজনেস সেটিংসে নিয়ে যাবে, বা যেটা বিজনেস ম্যানেজার আমরা বলে থাকি। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? আর যখন আমরা বিজনেস সেটিংসে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। আর এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের অনেকগুলা ইয়া থাকতে পারে, যেমন কি বলে এলিমেন্টস, অনেকগুলো এলিমেন্টস থাকতে পারে, যেমন অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, ফেসবুকের পেজ থাকতে পারে, মাল্টিপল পেজ থাকতে পারে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, তারপরে পিক্সেল থাকতে পারে, ক্যাটালগ থাকতে পারে, তারপরে আপনার অনেক কিছু আরো থাকতে পারে, ঠিক আছে? এই যে বিষয়গুলো বললাম, এই যে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট বা পেজ বা আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা কমার্স অ্যাকাউন্ট, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা অ্যাসেট। যেমন এই যে অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, এখানে যদি আমি দেখি যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? তো এখানে আরো অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারতো। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটাকে একটা অ্যাসেট বলা যেতে পারে। এই যে পেজ আছে, পেজটাকে একটা অ্যাসেট বলা যেতে পারে। যেমন এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এখান থেকে যদি দেখেন অ্যাড অ্যাসেট, এখানে ক্লিক করলে কি দেখাবে দেখেন, এখান থেকে তো দেখাইতেছে না। আমরা অন্য জায়গায় যদি যাই, পিক্সেল বা অন্য কিছুতে অ্যাড অ্যাসেটে ক্লিক করলে আমাদেরকে দেখাবে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো অ্যাড করার জন্য, ঠিক আছে? তার মানে আমরা অ্যাসেট বলতে কি বুঝলাম? বিজনেস ম্যানেজারের ভিতরে যে এলিমেন্টস গুলো নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে এক একটা অ্যাসেটস, ঠিক আছে? ভাইয়া এটা বুঝিনি, আবার একটু বুঝিয়ে দিবেন প্লিজ। ওকে, অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরে যে যে আহ, বিষয় নিয়ে আমরা কাজ করি, যেমন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করে থাকি, ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি, তারপর পিক্সেল নিয়ে কাজ করে থাকি। এই যে টপিকগুলো, অ্যাড অ্যাকাউন্ট, পেজ এবং আরো অনেক কিছু আছে, এই প্রত্যেকটা টপিককে এক একটা অ্যাসেট বলা হয়, ঠিক আছে? যেমন অ্যাড অ্যাকাউন্টও একটা অ্যাসেট হতে পারে, ফেসবুক পেজও একটা অ্যাসেট হতে পারে। প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাসেট, বুঝছো সাকিব? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে। আচ্ছা, অ্যাড টার্গেটিং অপশন অথবা ডিটেইলড টার্গেটিং, এটা কি? হ্যাঁ, অ্যাড টার্গেটিং অপশন এবং ডিটেইল টার্গেটিং অপশন কি এবং এটা আমরা কোথায় পাবো? এই অ্যাডস টার্গেটিং অপশন এবং ডিটেইল টার্গেটিং অপশনটা আমরা পাবো আমাদের অ্যাডস ম্যানেজারের ভিতরে, আমাদের অ্যাড সেটস এর মধ্যে পাবো আমরা এই অপশনটা, ঠিক আছে? এই অ্যাড সেটস এর মধ্যে গেলে আমরা এই অপশনটা পাবো, যেখানে আমরা আসলে আমাদের কোন কোন ভিজিটরদেরকে আমার অ্যাডসটা দেখাবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি একটা অ্যাডস থেকে দেখাই, ধরেন আমি অ্যাড এডিটে ক্লিক করলাম, ওকে, এই জায়গায় আসার পর এই যে একটা অপশন ডিটেল টার্গেটিং অপশন, ঠিক আছে? এইটাকে বলা হয় আমাদের মানে অ্যাডস টার্গেটিং বা ডিটেল টার্গেটিং অপশন, যে জায়গাটা এটা। এখান থেকে আমরা এডিটে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারি, ভিজিটরদের ইন্টারেস্ট টার্গেট করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা তাদের বিহেভিয়ার্স টার্গেট করতে পারি, তারপরে ডেমোগ্রাফিক তাদের টার্গেট করতে পারি। এখানে ব্রাউজার যদি ক্লিক করি, তাহলে যদি দেখেন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স,
মানে আমরা 3টা অপশন থেকে আমরা আমাদের ভিজিটরদেরকে টার্গেট করতে পারি যে কারা আমার ভিজিটর বা কারা আমার কাস্টমার হতে পারে। মানে আমরা ফেসবুককে বলে দিতে হবে এখান থেকে যে ফেসবুক তুমি এই এই ধরনের লোকজনদের কাছে আমার অ্যাডসটা দেখাও। ধরো যে আমি চাচ্ছি, আমার এটা তো ওয়াচ রিলেটেড একটা বিজনেস, যে আমি চাচ্ছি আমি ফেসবুকে বলে দিচ্ছি যে তোমরা আমার অ্যাডসটা এই ধরনের পার্সনদেরকে দেখাবে যারা আমার যারা মানে ওয়াচ রিলেটেড প্রোডাক্টের সাথে ইন্টারেস্টেড। আমি ওয়াচ লিখে সার্চ করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াচ বা অটোমেটিক ওয়াচ, তারপরে অ্যাপল ওয়াচ, হ্যাঁ, স্মার্ট ওয়াচ। ধরলাম যে আমার একটা স্মার্ট ওয়াচ প্রোডাক্ট আছে, আমি এটা স্মার্ট ওয়াচ সিলেক্ট করলাম। হ্যাঁ, তো এটা একটা ইন্টারেস্ট। হ্যাঁ, যে এই ইন্টারেস্টের মানে হচ্ছে, এই ইন্টারেস্ট সিলেক্ট করার মানে হচ্ছে ফেসবুক স্মার্ট ওয়াচের সাথে ইন্টারেস্টেড পারসন যারা, অর্থাৎ যারা কোনো ফেসবুক পেজে লাইক দিছে স্মার্ট ওয়াচ রিলেটেড, বা যারা কোনো গ্রুপের মধ্যে কানেক্টেড আছে, যে গ্রুপের মধ্যে স্মার্ট ওয়াচ বা ওয়াচ রিলেটেড পোস্ট করা হয়, বা ওয়াচ রিলেটেড কোনো গ্রুপে তারা কানেক্টেড, বা তারা এর আগে কোনো একটা ওয়াচ রিলেটেড অ্যাডসের মধ্যে এঙ্গেজ হয়েছে, বা তারা কোনো একটা ওয়াচ রিলেটেড অ্যাডস থেকে ক্লিক করে ওই পেজ ভিজিট করছে। এই ধরনের পার্সন যারা, তাদেরকে টার্গেট করে অ্যাডসটা শো করানো হবে এই যে স্মার্ট ওয়াচ ইন্টারেস্ট এটার মাধ্যমে। এটা হচ্ছে একটা ইন্টারেস্ট, ঠিক আছে। তো আমরা ডিটেল টার্গেটিংয়ে কি কি টার্গেট করতে পারি, একটা হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট টার্গেট করতে পারি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডেমোগ্রাফিক্স টার্গেট করতে পারি, আরেকটা হচ্ছে বিহেভিয়ার্স আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। যেমন আমি একটু দেখাই, স্মার্ট ওয়াচ যদি আমি বাদ দিই, ইন্টারেস্ট কি, ডেমোগ্রাফিক্স কি আর বিহেভিয়ার্স কি, এটা বুঝতে হবে। এখান থেকে বুঝিয়ে দিই, যেমন এই দেখেন, rich people based on education, employment, household and lifestyle details, some data is available for the US only. ওকে, ডেমোগ্রাফিকটা কি আসলে? ডেমোগ্রাফিকটা হচ্ছে এরকম একটা ইন্টারেস্ট, মানে ডেমোগ্রাফিকটাও একটা ইন্টারেস্টের মধ্যে পড়ে। তো ডেমোগ্রাফিকের মধ্যে যখন আপনি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, তখন ওই মানে ফেসবুক কোম্পানি ম্যাচ করে দেখবে যে ওই কিওয়ার্ডটা তার ডেমোগ্রাফিকের সাথে মিলতেছে কিনা, অর্থাৎ তার এডুকেশনের সাথে মিলতেছে কিনা, তার সে যেখানে জব করে সেই এমপ্লয়মেন্টের সাথে মিলতেছে কিনা, হাউস হোল্ডের সাথে মিলতেছে কিনা, বা তার লাইফস্টাইলের সাথে এটা ম্যাচ করতেছে কিনা, সেটা হবে কি ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্টের কথা যদি আমরা বলি, সেটা তার সাথে মিলুক আর না মিলুক, সে যদি কোনো একটা পেজ, গ্রুপ বা কোনো একটা অ্যাডসের প্রতি ইন্টারেস্ট মানে এর আগে দেখিয়ে থাকে, তাহলেই তার ইন্টারেস্টের মধ্যে সে ঢুকে যাবে। আর যেমন আমি একটা উদাহরণ যদি দিই, ধরেন আমরা লাইব্রেরি লিখে সার্চ করলাম, লাইব্রেরি লিখে সার্চ করার পর এটা পেলাম আমরা ইন্টারেস্ট। আচ্ছা, আবার ধরেন আমি আবার একটা লাইব্রেরি লিখে সার্চ করলাম, আচ্ছা লাইব্রেরি না, অন্য একটা জিনিস দিয়ে দেখাই। ধরেন আমি এখানে দিলাম টিচার। হ্যাঁ, টিচার দেওয়ার পর ধরেন আমি দুইটা জিনিস পেলাম, একটা পেলাম টিচার হিসাবে ইন্টারেস্টে, আর একটা পেলাম টিচার হিসাবে ডেমোগ্রাফিক্সে। হ্যাঁ, তাহলে আমি এখানে টিচার হিসাবে ইন্টারেস্ট যেটা পেলাম এটা কি, আর টিচার হিসাবে ডেমোগ্রাফিক যেটা পেলাম এটা কি, মানে কোনটা সিলেক্ট করবো এবং কি বুঝবো আমি যে আসলে আমার কোনটা সিলেক্ট করা উচিত। কারণ টিচার দিয়ে সার্চ করার পরে ধরেন আমি পেলাম ইন্টারেস্টও পেলাম টিচার, আবার ডেমোগ্রাফিকেও টিচার পেলাম, তাহলে আমি আসলে কোনটা টার্গেট করবো এটা ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপর, আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। তো ইন্টারেস্টে যদি টার্গেট করেন, সেক্ষেত্রে টিচার টার্গেট করা মানে হচ্ছে যারা যারা টিচারদেরকে পছন্দ করে বা টিচার প্রফেশনটাকে পছন্দ করে বা এটার প্রতি ইন্টারেস্টেড, তারা হচ্ছে এই ইন্টারেস্টের মানে অন্তর্ভুক্ত অডিয়েন্স, ঠিক আছে। আর আপনি যদি টিচার হিসাবে ডেমোগ্রাফিক টার্গেট করেন, সেহেতু বুঝতে হবে যে টিচার শব্দটা তার লাইফের সাথে জড়িত, লাইফস্টাইলের সাথে জড়িত,
হয়তো তিনি কোন একটা স্কুলের বা ভার্সিটির টিচার, অথবা মানে তার প্রফেশনটাই টিচার, মানে টিচারের সাথে সে খুব ঘনিষ্ঠভাবে টিচার প্রফেশনটার সাথে বা টিচার কথাটার সাথে জড়িত, এটা তার ইন্টারেস্ট না, সে এটার সাথে একদম সরাসরিভাবে কানেক্টেড। বুঝাতে পারলাম ডেমোগ্রাফিক্স এবং ইন্টারেস্টেড মানে তফাৎটা? ধরেন টিচার একটা ইন্টারেস্ট আপনি দিছেন, তো এখানের মধ্যে অডিয়েন্স যারা হবে তারা টিচার নাও হতে পারে, ঠিক আছে? তারা টিচারদেরকে পছন্দ করে, ইন্টারেস্টেড থাকতে পারে টিচার, টিচার তারা ভালোবাসে, টিচারদেরকে তারা পছন্দ করে এবং টিচার প্রফেশনটাকে তারা ভালোবাসে, তো সেটা একটা ইন্টারেস্ট হতে পারে। কিন্তু ডেমোগ্রাফিকের বিষয়টা হচ্ছে অন্যরকম, ডেমোগ্রাফিকের সাথে ওই টপিকের একদম সম্পৃক্ততা থাকে, ওতপ্রোতভাবে জড়িত ওই প্রফেশন বা ওই কিওয়ার্ডের সাথে। আমি কি বুঝাতে পারলাম ডেমোগ্রাফিক এবং আপনার কি বলে ইন্টারেস্টটা? সরি বাবু, এটা কনফিউশন খুব। দাঁড়ান আমি বুঝাচ্ছি, এখানে অনেক কিছু আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ করেন। ভাই ইন্টারেস্টের ওইখানে আমরা কতটা মানে অ্যাড করতে পারবো ওইভাবে? এই জায়গার মধ্যে আপনি কিওয়ার্ড আপনি যতগুলো চান ততগুলো অ্যাড করতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু এখানে যত বেশি কিওয়ার্ড আপনি অ্যাড করবেন তত বেশি আপনার অডিয়েন্সের মানে ইয়াটা বেড়ে যাবে, ব্রড হতে থাকবে অডিয়েন্সের সাইজটা। যত বেশি এখানে কিওয়ার্ড দিবেন তত বেশি ফেসবুকের কাছে মানে কনফিউশনের বিষয়টা চলে আসবে যে আসলে তার টার্গেট অডিয়েন্সটা কারা। যত বেশি দিবেন তত কনফিউশনের বিষয়টা ফেসবুকের কাছে চলে আসবে এবং তখন উল্টাপাল্টা মানুষের কাছে আপনার এটা পৌঁছানো শুরু করবে এবং টাকা খরচ হবে। তো আপনাকে সবসময় স্পেসিফিক থাকতে হবে, হ্যাঁ, যতগুলো দিলে আপনার স্পেসিফিক ভাবে টার্গেটিংটা হয় ততটুকুর মধ্যে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আবার আমি বুঝাই ডেমোগ্রাফিক্স এবং ইন্টারেস্টটাকে। এই একটা উদাহরণ থেকে ধরেন, এখানে ডেমোগ্রাফিক্সে আমি দিলাম প্যারেন্টস এবং ব্র্যাকেটে দেওয়া আছে অল, আর এখানে ইন্টারেস্টে এডিশনাল ইন্টারেস্ট হিসেবে প্যারেন্টস আর পাশে ম্যাগাজিন ধরলাম। এখানে অল বা ম্যাগাজিন কিছু নাই, এটা হচ্ছে প্যারেন্টস ডেমোগ্রাফিকে আছে, ইন্টারেস্ট আছে প্যারেন্টস এর মধ্যে, হ্যাঁ। তো ডেমোগ্রাফিকও একটা ইন্টারেস্ট প্যারেন্টস পেলাম, আবার ইন্টারেস্টের মধ্যে একটা কিওয়ার্ড আমরা প্যারেন্টস দিতে পারলাম। তাহলে এখন এই প্যারেন্টস এই প্যারেন্টসের আন্ডারে যে অডিয়েন্স এবং এই প্যারেন্টসের আন্ডারে যে অডিয়েন্স, এদের মধ্যে তফাৎটা কি আমি মানে বুঝবোটা কি? মোবারক হোসাইন। একজন পছন্দ করে আরেকজন কনেক্টেড সাথে। গুড। আর কেউ বলতে পারবেন এটার মানে কি? মানে এই প্যারেন্টস এবং এই প্যারেন্টস, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্স এর প্যারেন্টস আর এটা হচ্ছে ইন্টারেস্টের প্যারেন্টস, এই দুইটার মধ্যে তফাৎটা কি? সাকিব, না ভাইয়া। মেহরাব, হ্যালো। ইন্টারেস্টেড মানে হচ্ছে পিতামাতার সম্পর্কে বা পিতামাতার সম্পর্কে ইন্টারেস্টেড, আর ডেমোগ্রাফি হয়তো বা এটা পিতামাতাই বা কানেক্টেড ডিরেক্টলি এরকম ডিরেক্টলি কিছু। কানেক্টেড। সাইদুর ভাই, নাহিদ ভাই, আপনারা কি বুঝছেন? জি ভাই। জি না ভাই বুঝি নাই। আচ্ছা, আবারও আমি বলি একদম ক্লিয়ার কাট। যেমন ডেমোগ্রাফিকের ভিতরেও আমি প্যারেন্টস নামে একটা অপশন পেলাম, ইন্টারেস্টের মধ্যেও প্যারেন্টস নামে অপশন পেলাম, হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ডেমোগ্রাফিক্সের প্যারেন্টস এবং ইন্টারেস্টের ভেতরে যে প্যারেন্টস, এদের দুইজনের মধ্যে তফাৎটা কি, তাই না? প্রশ্নটা হচ্ছে এটা। ডেমোগ্রাফিক্সের যে প্যারেন্টসটা, এরা হচ্ছে সবাই নিজেরাই পিতামাতা, বুঝা গেছে? আর ইন্টারেস্টের মধ্যে প্যারেন্টস যারা, মানে প্যারেন্টস যেটা বুঝাইছে, অর্থাৎ প্যারেন্টসদের প্রতি ইন্টারেস্টেড, অর্থাৎ সেটা আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি, যারা এখনো বিবাহ করে নাই তারাও হইতে পারে, যারা এখনো পিতামাতা হয় নাই, ঠিক আছে?
মানে যারা পিতামাতাকে পছন্দ করে এই ধরনের অডিয়েন্স, ইন্টারেস্টের ভিতর যদি মানে প্যারেন্টস থাকে সেটা হতে পারে। ডেমোগ্রাফিক্সের ভিতরে প্যারেন্টস থাকা মানে ওই রকম অডিয়েন্স যারা অলরেডি মানে পিতামাতা হয়ে গেছে, পিতামাতাকে পছন্দ করে যে এরকমটা না, তারা অলরেডি পিতামাতা। এখন কি বুঝতে পারছেন? ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন আপনি ডাইপার সেল করবেন, হ্যাঁ, ধরেন আপনি ডাইপার সেল করবেন, এখন আপনি প্যারেন্টসদেরকে টার্গেট করবেন। তো ডাইপার সেল করতে গেলে কি ইন্টারেস্টের প্যারেন্টস টার্গেট করবেন নাকি ডেমোগ্রাফিক্সের প্যারেন্টস টার্গেট করবেন বলেন এবার? কারণ ডাইপারটা কিন্তু কিনবে অরিজিনালি যারা পিতামাতা, তারা কিনবে যারা পিতামাতাকে ভালোবাসে বা পিতামাতার এক্স্যাক্টলি মানে এটা হচ্ছে ডেমোগ্রাফিক, আমাদেরকে মানে টার্গেট করতে হবে, ইন্টারেস্ট না। তো এই হচ্ছে তফাৎ ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্টের মধ্যে। যখন আমরা দেখবো যে এই ধরনের কোনো প্রোডাক্ট যেটা আমাদের ওই প্রফেশন বা ওই কিওয়ার্ডের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং ওই পার্সনটাকেই টার্গেট করতে হবে এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আমরা ডেমোগ্রাফিক্সের যে কিওয়ার্ড আমরা পাই ওইটা ইউজ করব। আর যদি এরকমটা হয় যে না, পিতামাতাকে যারা পছন্দ করে তাদেরকে টার্গেট করবে, যেমন ইন্টারেস্টের মধ্যে প্যারেন্টস পছন্দ করে এরকম কোন একটা প্রোডাক্ট আমরা প্রমোট করতে পারি বলেন তো মোবারক হোসেন? যে প্যারেন্টস এর মধ্যে ইন্টারেস্ট যদি দেই তাহলে এই প্রোডাক্টটা সেল করার জন্য ভালো হতে পারে, ডেমোগ্রাফিক না দিয়ে। একটা মানে কোন একটা আইডিয়া দেওয়া যেতে পারে যে ভাই আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য ডেমোগ্রাফিক্সের প্যারেন্টস ইউজ না করে আমি ইন্টারেস্টেড প্যারেন্টস ইউজ করব, কোন একটা উদাহরণ? অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু আছে। একটা। খাতা কলম। খাতা কলম মানে বুঝি নাই। মাথা তাইতেছে না এখন। আচ্ছা আমি একটা মাথায় এনে দিই, ধরেন ভাইয়া, হ্যাঁ, হ্যালো ভাইয়া, বিষয়টা বুঝি নাই ভাইয়া, প্লিজ আরেকবার বলেন। আচ্ছা আমি বলি আবার, মানে আমার প্রশ্ন হচ্ছে এটা, ধরেন আমি তো একটু আগে উদাহরণ দিলাম যে আপনি যদি ডাইপার সেল করতে চান বাচ্চাদের বা কিডসদের প্রোডাক্ট সেল করতে চান, ধরেন 1 থেকে 2 বছরের বাচ্চাদের প্রোডাক্ট আপনি সেল দিচ্ছেন, এখন আপনি তখন অবশ্যই ডেমোগ্রাফিক্সের প্যারেন্টস টার্গেট করবেন, কারণ ইন্টারেস্টের প্যারেন্টসের মধ্যে আপনার পিতামাতা যারা তারা নাও থাকতে পারে, কারণ যারা প্যারেন্টসদেরকে পছন্দ করে বা খুব বেশি পরিমাণে লাভ করে বা প্যারেন্টস রিলেটেড অনেক গ্রুপ পাওয়া যায় ফেসবুকে বা অনেক পেজ পাওয়া যায়, ওইগুলোতে যারা লাইক করছে তারাও তো এই অডিয়েন্সের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে ডাইপার সেল করার জন্য যারা পিতামাতাকে ভালোবাসে তাদেরকে টার্গেট করে তো লাভ হবে না, তখন পিতামাতা টার্গেটের বদলে তাদের ছেলে মেয়ে এসে ঢুকে যাবে এই প্যারেন্টসের মানে টার্গেটিং এর ভিতরে, ইন্টারেস্টের ভিতরে। তখন আমাদেরকে অবশ্যই ডেমোগ্রাফিক্সের আন্ডারে যে প্যারেন্টস আছে ওইটা টার্গেট করতে হবে, কারণ ডেমোগ্রাফিক্সের আন্ডারে যে প্যারেন্টসটা আমরা পাবো সেটা এক্স্যাক্টলি একদম পিতামাতাকেই টার্গেট করা, যারা আসলে তাদের বাচ্চাদের জন্য ডাইপার বা পোশাক আশাক কিনবে। কিন্তু ইন্টারেস্টের ভিতরে যে প্যারেন্টস পাইছি আমরা, সেটা সেক্ষেত্রে দেখা গেছে মানে তারা পিতামাতা নাও হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো ডাইপার যদি আমার একটা উদাহরণ হয় ডেমোগ্রাফিক্সের প্যারেন্টসের জন্য, তাহলে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে অন্য কোন প্রোডাক্ট সেল করার জন্য আমরা ইন্টারেস্টেড প্যারেন্টস চুজ করতে পারি? গোল্ড। হ্যাঁ, গোল্ড। গোল্ড। গোল্ড হতে পারে, হ্যাঁ, ধরেন আমাদের স্বর্ণের যে নেকলেস বিক্রি করে, যে অনেকগুলা মানে বাইরের দেশগুলো আমি দেখছি অনেক ক্লায়েন্টের কাজ করছি, পেন্টেড নেকলেস যেগুলো যে গলায় ঝুলায়, তারপরে লকেট না কি বলে যে ওই যে থাকে না, ছবি দিয়ে আপনার বানানো যায়, বা মা আপনার মায়ের ছবি এক সাইডে আপনার ছবি এক সাইডে, হ্যাঁ, এরকমটা হতে পারে। বা আরো অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে যেগুলো বাবা আমাকে দিতে পারেন, বা এরকম যেমন ওই যে আপনার যে টেনশন চেয়ার বলি না আমরা আরামায়েশের জন্য, চেয়ার গুলা ধরেন এরকম একটা চেয়ার হতে পারে, হ্যাঁ, আপনার আপনি চাচ্ছেন যে এইরকম মানুষ যারা প্যারেন্টসদেরকে পছন্দ করে বা যাদের বৃদ্ধ বাবা মা আছে, হ্যাঁ, এবং প্যারেন্টসদেরকে খুব বেশি পরিমাণে লাভ করে এই ধরনের পেজ বা গ্রুপের সাথে কানেক্টেড, তো ওই ধরনের প্রোডাক্ট হলে, যেমন আপনার গোল্ড বলছেন একটা ভালো আইডিয়া, বা আমি যেটা বললাম যে টেনশন শেয়ারের কথা যেটা বললাম, এটা হতে পারে আপনি টার্গেট করার জন্য আপনি প্যারেন্টসের ডেমোগ্রাফিক্সের জায়গায় আপনি ইন্টারেস্ট দিতে পারেন, যে তাদের বাচ্চা কাচ্চা যারা আছে বা ইয়ং জেনারেশন যারা, তারা যারা প্যারেন্টসদেরকে খুব লাভ করে এবং প্যারেন্টসদেরকে গিফট দেওয়ার জন্য এই প্রোডাক্টটা কিনতে পারে,
তাদেরকে আমরা ইন্টারেস্টেড প্যারেন্টস থেকে টার্গেট করতে পারি। বিষয়টা কি এখন ক্লিয়ার সবার? জি তাও যদি প্রবলেম জি থাকে আমরা ইন ফিউচারে ডিটেইলস যখন আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করব তখন আমরা আসলে বুঝতে পারবো। এরপরে এখানে আবার আছে কি একটা বিহেভিয়ার্স। হ্যাঁ, বিহেভিয়ার্স কি? আচ্ছা, বিহেভিয়ার্সে যদি যাই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো টপিক আছে, অ্যানিভার্সারি আছে, কনজিউমার ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন মোবাইল ডিভাইস ইউজার একটা পাবো আমরা, এগুলো এটা ঢুকাই ফেললাম। ভাইয়া, এখানে বিভিন্ন দেশের নাম দিয়ে কি হয়, এখানে কাজ কি? এখানে এই যে এই জায়গাটা কনজিউমার ক্লাসিফিকেশন। জি, ওই যে ও, এখানে এটা হচ্ছে কনজিউমার আর্জেন্টিনা। কনজিউমার ক্লাসিফিকেশনের হচ্ছে কি, যেমন আপনি চাচ্ছেন ব্রাজিলে বসবাস করে এবং খুব হাই কোয়ালিটির একজন পার্সন যারা, ঠিক আছে, যারা আসলে খুব ভালো মানের পার্সন, যারা একটু টাকা পয়সাওয়ালা, আপনি তাদেরকে যদি টার্গেট করতে চান এখান থেকে আপনি এটা টার্গেট করতে পারেন। যেমন পিপল ইন ব্রাজিল হু প্রেফার হাই ভ্যালু গুডস, ঠিক আছে, যারা মানে হাই ভ্যালু ইয়া করে এরকম গুডস পছন্দ করে, যেমন জিনিসপত্র যেগুলো খুব দামি 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 লাক্সারিয়াস জিনিস পছন্দ করে তাদেরকে টার্গেট করতে পারেন। ব্যবহার। হ্যাঁ, যেমন এখান থেকে আপনি বিহেভিয়ার থেকে মোবাইল ডিভাইস ইউজার যদি আপনি টার্গেট করতে চান এখান থেকে টার্গেট করতে পারেন। যেমন যারা যারা অ্যাপল ব্র্যান্ডের মোবাইল ইউজ করে বা যারা অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের ইউজ করে, অথবা কারা কারা স্মার্টফোন ইউজ করে আর কারা কারা ট্যাবলেট ইউজ করে, হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো বিহেভিয়ার্সটা হচ্ছে এরকম আসলে আপনি যে বিষয়টা সাথে ইউজ টু, হ্যাঁ, যে জিনিসটা আপনি ইউজ করতেছেন, যেমন আপনি ট্রাভেল, আপনি যদি ট্রাভেলের ভিতরে যান আর যদি দেখেন যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, তারপরে দেখেন ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, এটার মানে হচ্ছে কি আপনি সচরাচর এই ট্রাভেল জিনিসটা করতেছেন, এটা আপনার ইন্টারেস্ট না, ঠিক আছে। এটা ইন্টারেস্ট না বলতে কি যে একদমই না তা না, ইন্টারেস্ট তো বটেই, আপনি নিজে এটা করতেছেন। ইন্টারেস্ট হচ্ছে এমন একটা বিষয় যেটা অন্য কেউ করতেছে, আপনার এটার প্রতি আকাঙ্ক্ষা আছে বা আপনি এটার প্রতি ইন্টারেস্টেড, ইন ফিউচারে আপনি তার মতো হতে চান, ওইটা হচ্ছে ইন্টারেস্ট। আর ডেমোগ্রাফিক তো আমাদের এখন শেষ, বাদ দিয়ে দিলাম, এখন ইন্টারেস্টের সাথে বিহেভিয়ার্সের তুলনা, ঠিক আছে। তো বিহেভিয়ার্সটা তখন হবে এই ডেমোগ্রাফিকের মতোই বিহেভিয়ার্সটা আসলে। তো বিহেভিয়ার্সটা এরকমটা যে আপনি নিজে যখন মানে এই কাজটা করছেন, ধরেন এখানে যদি আমরা দেখি যে ট্রাভেল ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার পিপল হু হ্যাভ ট্রাভেল অ্যাব্রোড মোর দেন ওয়ান্স ইন দ্য পাস্ট 6 মান্থস, যে গত 6 মাসে যারা যারা মানে বিদেশে ভ্রমণ করছে একবার হলেও, ঠিক আছে, তাদেরকে টার্গেট করলেন এখান থেকে। তারপরে আরেকটা অপশন থেকে আপনি এই যে সকার থেকে আপনি টার্গেট করতে পারেন কি, যেমন ফুটবল ফ্যান্স হাই কন্টেন্ট এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এখানে কি লিখছে দেখেন, ইন্টারেক্টেড উইথ কন্টেন্ট রিলেটেড টু ফুটবল 5 or more times over the past 90 days, অর্থাৎ গত 90 দিনে কারা কারা 5 বারের বেশি ফুটবল রিলেটেড পেজে বা এর মধ্যে লাইক দিয়েছে বা এঙ্গেজ হয়েছে। অর্থাৎ বিহেভিয়ার্স বলতে এমন একটা জিনিস বোঝায় যেটা আসলে ঘটে গেছে, মানে যেটা আপনার আচার আচরণে অলরেডি প্রমাণিত ফেসবুকের কাছে। ধরেন আপনি কোনো একটা অ্যাডস থেকে গতকালকে বা গত সপ্তাহে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, তাহলে এটা কিসের আন্ডারে পড়বে, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট নাকি বিহেভিয়ার? অবশ্যই এটা বিহেভিয়ার্সের আন্ডারে পড়বে, কারণ হচ্ছে আপনি এটা অলরেডি ঘটিয়ে ফেলেছেন ঘটনাটা, অর্থাৎ কিনে ফেলেছেন। তখন এটা কোন বিহেভিয়ার্সের আন্ডারে পড়বে, সেটা পড়বে পারচেজ বিহেভিয়ার্সের আন্ডারে, ঠিক আছে। পারচেজ বিহেভিয়ার্সের আন্ডারে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিহেভিয়ার্স আছে, এঙ্গেজ শপার্স। এখানে দেখেন পারচেজ বিহেভিয়ার্স, এঙ্গেজ শপার্স, পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে কারা কারা শপ নাও বাটনে ক্লিক করে কোনো প্রোডাক্ট পারচেজ করছে, এটা হচ্ছে সেই অপশন যেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। বুঝতে পারছেন বিহেভিয়ার্স মানে কি? বিহেভিয়ার্স মানে এমন একটা ঘটনা যেটা আপনার সাথে
অলরেডি ঘটে গেছে বা আপনি ঘটাইছেন অনলাইনে, আর যেটা ফেসবুকের কাছে ডাটাটা আছে, বুঝতে পারছেন? যেমন এটা একটা উদাহরণ, আপনি দুই দুই তিন দিন আগে বা গত সপ্তাহে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, স্বপ্ন বাটনে ক্লিক করে এটা একটা ইয়ের মধ্যে ঢুকে গেছে, মানে বিহেভিয়ার্সে। তারপর আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার, এবং এটা যে অ্যান্ড্রয়েড থেকে আপনি যে লগ ইন করছেন আপনার ফেসবুকে, সেটা ফেসবুক কিন্তু জানে। সেক্ষেত্রে এটা একটা বিহেভিয়ার্স যে আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার। ধরেন আপনি একজন অ্যাপল ইউজার, সেক্ষেত্রে সেটাও কিন্তু ফেসবুক জানে যে তো অ্যাপল ইউজ করে বা অ্যাপল রিলেটেড পেজের সাথে সে কানেক্টেড। অ্যাপলের বিহেভিয়ার্স একটা, অ্যাপলের ইন্টারেস্ট কিন্তু অন্য আরেকটা, বুঝতে পারছেন? আমি এটা আর একটু উদাহরণ দিই, যেমন একসাথে তিনটাই উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখন। অ্যাপল দিয়ে আমি একসাথে তিনটা উদাহরণ দিয়ে দেখাবো, আর ডেমোগ্রাফিক, বিহেভিয়ার্স এবং ইন্টারেস্ট, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। বুঝতেছেন না কেন? ধরেন অ্যাপল, হ্যাঁ অ্যাপল একটা নামি দামি ব্র্যান্ড, অ্যাপল, ঠিক আছে? এখন আপনি এটাকে মানে মার্কেটিং করবেন, এটার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা জিনিস আপনি মার্কেটিং করবেন। এখন এই অ্যাপল দিয়ে আপনি ধরেন এই যে ডিটেল টার্গেটিং এ সার্চ করলেন, আপনি মানে অডিয়েন্স টার্গেট করবেন আপনার প্রোডাক্টের জন্য। এখন সার্চে গিয়ে আপনি অ্যাপল দেওয়ার পর আপনি ডেমোগ্রাফিক্সও পেলেন অ্যাপল, ইন্টারেস্টও পেলেন অ্যাপল, আবার বিহেভিয়ার্সও অ্যাপল পেলেন, ঠিক আছে? তাহলে এখন একটা মুশকিল না যে আসলে ভাই আমি কোনটা টার্গেট করব, কোন অ্যাপল টার্গেট করব? এখানে আমি ডেমোগ্রাফিক্সের অ্যাপল টার্গেট করব, নাকি বিহেভিয়ার্সের টার্গেট করব, নাকি ইন্টারেস্টের অ্যাপলটা আমি টার্গেট করব? এখানে ধরেন লিখলাম না, সবগুলো তো আর পাওয়া যাবে না, কারণ আপনি যেটা দিবেন ওইটাই পাওয়া যাবে না। এটা এখানে তখনই পাবেন যখন মানে যেটা ফেসবুক কর্তৃক এখানে অ্যাড করা হয়েছে, যে কিওয়ার্ড বা যে ইন্টারেস্ট বা যে বিহেভিয়ারটা ফেসবুক কর্তৃক এখানে অ্যাড হয়েছে, সেটাই আপনি এখানে সার্চ করে পাবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো কিওয়ার্ড আপনি ধরেন, আমরা গুগলে ইচ্ছা মতো যেটাই লিখি সেটা লিখে আমরা চাইলে সার্চ করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে ইচ্ছা মতো যে কোনো কিছু সার্চ করলে আমরা পাবো না, ঠিক আছে? ধরেন আমরা অ্যাপল লিখে সার্চ করার পরে পেয়ে গেলাম, একটা পেলাম ডেমোগ্রাফিক্স, একটা পেলাম বিহেভিয়ার্স, আরেকটা পেলাম ইন্টারেস্ট। তাহলে তিনটার মানে কি, মানে কোনটা দিয়ে কি বুঝাইলো, কেউ কি বলতে পারবেন? শর্টকাটে একদম একটার মাধ্যমে তিনটার উদাহরণ হয়ে যাবে যদি বুঝে থাকেন একদম। মোবারক হোসেন, বিহেভিয়ার। হ্যাঁ আমার প্রশ্নকে, প্রশ্নটা আবার করলে ভালো হতো। আচ্ছা প্রশ্ন আমি আবার করি। প্রশ্নটা হচ্ছে, ধরেন আমি ডিটেল টার্গেটিং এ একটা কিওয়ার্ড দিলাম, আমার কিওয়ার্ডটা হচ্ছে অ্যাপল, হ্যাঁ? তো অ্যাপল লিখে সার্চ করার পর আমি মাল্টিপল অপশন পেয়ে গেলাম। একটা পেলাম যে অ্যাপল, এটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা পেলাম অ্যাপল, এটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, আরেকটা পেলাম অ্যাপল, এটা হচ্ছে বিহেভিয়ার। তাহলে এখন এই অ্যাপল, সেম কথা, সেম টেক্সট, সেম কিওয়ার্ড, একই কিওয়ার্ড দিয়ে তিনটা জিনিস পেলাম এই ডিটেল টার্গেটিং এর মধ্যে। একটা পেলাম কি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, এবং আরেকটা পেলাম বিহেভিয়ার। তাহলে তিনটার মধ্যে তিনটা অর্থ আছে অবশ্যই। তাহলে তিনটা অ্যাপলের তিনটা অর্থ কি কি, মানে কোনটা দিয়ে কি বোঝাইছে এটা বলে? অ্যাপল বিহেভিয়ার মানে হয়তো সে অ্যাপল ফোন চালাইতেছে বা অ্যাপল আইডি আছে এরকম। আর ডেমোগ্রাফি বলো, শুনতেছি। ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে হচ্ছে সে অ্যাপল ফোনের প্রতি ইন্টারেস্টেড আচ্ছা, মানে। আর ডেমোগ্রাফি মানে হয়তো এটা মানে প্রপারলি কোনো না বুঝাইতে কোনো পারতেছি ভাবে না। অ্যাপলের সাথে কানেক্টেড। অ্যাপল এক্স্যাক্টলি, এই যে কিছুটা মাথায় আসছে এখন, ক্লিয়ারলি নাও যদি আসে, পুরোপুরি আসে নাই। ডেমোগ্রাফিক মানে হচ্ছে সে হয়তো অ্যাপল কোম্পানিতে জব করতেছে, ঠিক আছে? হয়তো অ্যাপল কোম্পানির কোনো একটা পজিশনে সে একজন জব হোল্ডার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপলের ডেমোগ্রাফিক হতে পারে। আর যদি ইন্টারেস্ট চিন্তা করি, তাহলে এটা হতে পারে যে আরে আমার তো একটা অ্যাপলের প্রোডাক্ট নাই, আমার যদি একটা আইফোন 12 থাকতো, তা আমি কোনো একটা পেজে আমি সবসময় ফলো করি, বা কোনো একটা গ্রুপে আমি এই ফলো করি অ্যাপলের সব প্রোডাক্ট, হ্যাঁ আমার খুব পছন্দ, কিন্তু হয়তো সাধ্য নাই আমি কিনতে পারতেছি না, তো এটা আমার পছন্দ, এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? আর যদি আমি অ্যাপলের কোম্পানিকে যদি আমি কোনো একটা পজিশনে জব করতাম,
বা আমার ফেসবুকে যদি দিতাম আহ, মানে ওয়ার্কিং অন অ্যাপল কোম্পানি, এরকম কিছু একটা আমি দিয়ে পোস্ট করতেছি, বা আমার ফেসবুকের মধ্যে দেয়াই আছে আমি অ্যাপলে জব করি, বা গুগলের কথা চিন্তা করলে আমি গুগলে জব করি, এরকমটা যদি হতো তাহলে অ্যাপল বা গুগল কিওয়ার্ডটা হতো ডেমোগ্রাফিক্স হিসাবে। আর ইন্টারেস্ট হচ্ছে আমার এটার প্রতি আমার খুব ইন্টারেস্ট আছে এবং আমার খুব পছন্দ। আমার যদি এটা হতো, আমার খুব আকাঙ্ক্ষা, বা আমি এটা পছন্দ করি, এরকমটা হচ্ছে মানে ইন্টারেস্ট। আর অ্যাপল হিসাবে যখন বিহেভিয়ার্স থাকবে, তখন সেটার মানে হচ্ছে সে একজন অলরেডি অ্যাপল ইউজার, মানে অ্যাপলের প্রোডাক্ট ইউজার। হয়তো তার ম্যাকের প্রোডাক্ট, হয়তো তার একটা ম্যাক আছে, অথবা তার একটা আইফোন আছে, অথবা তার অ্যাপলের একটা কি বলে যেটা ট্যাবলেটের মতো দিয়ে ওইগুলো আছে, হ্যাঁ। মানে যে কোনো ভাবে তার মানে অ্যাপলের প্রোডাক্ট সে ইউজ করতেছে, ঠিক আছে, ওইটা হচ্ছে তার বিহেভিয়ার্স। এখন কি ক্লিয়ার বিষয়টা? ডেমোগ্রাফিক্স কি, বিহেভিয়ার্স কি, আর ইন্টারেস্ট কি, একটা উদাহরণ থেকে কি ক্লিয়ার? ক্লিয়ার। আপনারা তো ক্লিয়ার, ওনারা কি? কারণ এগুলো এই জিনিসটি হচ্ছে মেইন বিষয় বোঝার। এখানে এই বিষয়টা বুঝে না দেখে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আসলে তারা কি টার্গেট করবে, তার টার্গেট অডিয়েন্সটা কোনটা হবে। কারণ এখানে যদি আপনি উল্টাপাল্টা টার্গেট করেন, আপনার টাকা শুধু খরচ হবেই, কোনো রেজাল্ট ভালো পাবেন না। বুঝতে পারছেন? কারণ আপনি যদি ভুল কমান্ড দেন, ফেসবুক ভুল কমান্ডেই সে কাজ করবে। যেমন আমরা বলে থাকি যে কম্পিউটার কখনো ভুল করে না। আপনি ক্যালকুলেটরে হিসাব করার সময় আপনি যদি 5+7 দেন, দেওয়ার পর যদি বলে মানে বসে থাকেন যে 5+7 দিছে, আমার তো রেজাল্ট আসার কথা এখানে কত 10, এখানে থেকে 12 আসলো কেন? তাহলে ভুলটা কে করছে? ভুলটা তো করছেন আপনি। আপনি ভুল কমান্ড দিয়েছেন, সে আপনার ভুল কমান্ডের কারণে সে কিন্তু তার সঠিকটা দিছে, ঠিক আছে। কিন্তু আপনি ভুল দিছেন দেখে আপনি ভুল রেজাল্ট পাইছেন, কিন্তু আপনি ভাবতেছেন এটা তো এত হওয়ার কথা ছিল, এটা এত আসলো কেন? সেম এরকমই অ্যাডস এর ক্ষেত্রে আপনি যদি তাকে ভুল টার্গেটিং করেন, ভুল টার্গেটিং দেখায় দেন, তাহলে সেও সেই টার্গেটিং অনুযায়ী অ্যাডসটা মানুষের কাছে পৌঁছাবে, এবং আপনিও রেজাল্টটা সেই অনুযায়ী পাবেন। তখন রেজাল্ট পাওয়ার পর আপনি যদি বলেন এটা তো 12 হওয়ার কথা, এখানে 10 হলো কেন? মানে রেজাল্টটা এরকম আসার কথা, এরকমটা আসলো কেন? এত টাকা খরচ হলো কেন? রেজাল্টটা এর তুলনায় এত কম কেন? ওই যে আপনি প্রথমেই টার্গেট করার কথা ছিল কি, ডেমোগ্রাফিক্স এর প্যারেন্টস, আপনি টার্গেট করে বসে আছেন ইন্টারেস্টেড প্যারেন্টস, যাদের এখন বাচ্চা কাচ্চা হয়ই নাই। তারা প্যারেন্টসকে কোনো কারণে হয়তো পছন্দ করতেছে, তো তারা তো আর মানে বাচ্চাদেরকে কিনে দিবে না। তার ভাই বোনদের জন্য তো সে তেমন একটা ইন্টারেস্টেড হবে না কেনার জন্য, হ্যাঁ। সে চাইবে তার জন্য কোনো প্রোডাক্ট কেনা যায় কিনা, সে ভাই বোনদের জন্য তো তেমন একটা ইন্টারেস্টেড হবে না। আর যদি মা বাবা হয়, তখন সে অবশ্যই হয়তো বাচ্চা কাচ্চার প্রোডাক্ট কেনার কাটার জন্য মানে সে ইন্টারেস্টেড থাকবে। আপনি যদি ভুল দেন, আপনার রেজাল্টও সে মানে ফেসবুক ভুল দিবে। বুঝতে পারছেন? হ্যালো, যদি বোঝা হয় তাহলে আমরা ডিটেল টার্গেটিং এর এটা আপাতত ক্লোজ করব। পরবর্তীতে যখন আমরা আবার প্র্যাকটিক্যালি অ্যাডস সেটআপ করব, তখন আমরা এটা আরো দরকার হয় রিভাইজ দিব যে এটা আসলে কি। এখন আপাতত মাথায় রাখেন। ভাইয়া হ্যাঁ, ভাইয়া এটা অ্যাকাউন্ট কি কখন ক্রিয়েট করা হবে? কি কি বুঝি না? অ্যাড অ্যাকাউন্ট, জি এইগুলা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যে আগামী ক্লাসে অথবা এর পরের ক্লাসে হয়তো, মানে আমাদের এই যে টার্মগুলো, এগুলো যে নতুন নতুন যে শব্দগুলো, এগুলো কি নতুন লাগতেছে না নাকি পুরাতন? সবাই জানেন না, নতুন তো। এগুলো এই কারণে আগে থেকে বুঝাইতেছি, যাতে আমরা অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কাছে যাতে এগুলো এলোমেলো না লাগে। যে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে দেখলাম যে বিলিং নামে একটা সেকশন, ও বিলিং তো আগে আমি দেখছি, বা এটা সম্পর্কে জানি, এটা তো পেমেন্ট রিলেটেড সবকিছু আছে, হ্যাঁ। এরকমটা যাতে মনে হয়, মানে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, এই জন্য আগে থেকে নতুন শব্দগুলো পুরাতন করার চেষ্টা করতেছি আমি, ঠিক আছে। তারপরে আমরা যখন বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন ডিরেক্ট আমরা অ্যাডস তৈরির মধ্যে চলে যাব। তখন আর আমরা এগুলা মানে বর্ণনাতে চলে যাব না যে এটাতে এটার মানে এটা, এটা দিয়ে এরকম করে। তখন আমরা মানে আমাদের যদি কোনো প্রবলেম থাকে এটা নিয়ে আবার আলোচনা করা যেতে পারে, যদি প্রবলেম না থাকে তখন আর এটা নিয়ে আমরা আলোচনা করব না, কারণ অলরেডি আমরা এটা জানি। বুঝা গেছে? তো আজকে যেটা
মানে বুঝাইলাম এই যে ডিটেল টার্গেটিং এর ভিতরে যে অপশনগুলো থাকে, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক্স, অ্যাপল, সরি, বিহেভিয়ার্স, তিনটা বিষয়কে আমরা বুঝছি, এটা একটু বলেন আগে। কারণ এখানের মধ্যে আজকের ক্লাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টার্গেটিং অপশনের এই তিনটা বিষয় বোঝা, আর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ বোঝা। এগুলা আচ্ছা যাই হোক, এটা বোঝা যাবে, পাওয়া যাবে। এই দুইটা বিষয়ে আজকের ক্লাসের মানে মূল টপিক ধরতে পারেন বা ইম্পর্টেন্ট টপিক ধরতে পারেন। অ্যাড টার্গেটিং বা ডিটেল টার্গেটিং অপশন, ইন্টারেস্ট কি, ডেমোগ্রাফিক্স কি, বিহেভিয়ার্স কি, এটা বোঝা, আর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ কি, এগুলা বোঝা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আজকের হোমওয়ার্ক থাকবে এগুলা। আপনারা ডিটেইলসে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ার্স সম্পর্কে, তারপরে 11টা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে গ্রুপে পোস্ট করবেন। আমি চেক করব কে কে পোস্ট করছেন বা কে কে পোস্ট তৈরি করছেন। আর আমি বলছি যেগুলো, এগুলো নিয়ে যে পড়ে থাকতে হবে এরকমটা না। আপনারা চাইলে এখান থেকে এগুলো স্ক্রিনশট নিতে পারেন, অথবা যা যা দেখাইছি এগুলা নিয়ে রিসার্চ করে নিজে থেকে আরো অ্যাড করে পোস্ট করতে পারেন। বা এখানে যদি কোনো কিছু কম থাকে যে আমি বলি নাই, আমার বলা উচিত ছিল, আপনাদের যদি খুঁজে পেয়ে যান, পরের ক্লাসে আমাকে মনে করে দিলেন যে ভাই এটা কি, বা এটা তো বুঝি নাই, এটা তো আমি এই জায়গায় পাইছি, আপনি এটা আমাদেরকে বলেন না, স্কিপ করে গেছেন, তো আমাকে যদি একটু বুঝাই দিতেন তাহলে আরো ভালো হয়। কারণ আমার তো এখান থেকে মিস্টেক হতেও পারে। তো আপনি যদি নতুন কিছু এখানে অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো। হ্যাঁ, আপনি আমাকে মনে করে দিলে তখন আমি এটা এক্সপ্লেন করে বলে দিতে পারতাম। তো এগুলা নিয়ে বাসায় আরো রিসার্চ করবেন। এই যে কালকে আর আজকে মিলে যতগুলা শব্দ এখানে নতুন শিখলেন, প্রত্যেকটা নিয়ে ভালোভাবে রিসার্চ করে পোস্ট করবেন, এবং আমি এগুলো সব চেক করবো, ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা, আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলো সব শেষ করে দিব, এখানে যা আছে পারলে এগুলো নিয়ে একটু রিসার্চ করে আইসেন। আর যদি না বুঝেন আমি বুঝাই দেবো, এই যে অডিয়েন্স, ইভেন্ট ট্র্যাকিং, অর্গানিক পেইড, এগুলো তো